আসসালামু আলাইকুম লিসেনার্স, যারা নতুন শুনছেন তাদের জন্য আমার পরিচয়টি আবার দিতে যাচ্ছি। আমি ডক্টর আলিফ রাজি, ভূত এফএমে প্রায় 8 বছর ধরে আসছি। আজকে যে ঘটনাটা শেয়ার করবো এটা আমি একজনের কাছ থেকে পেয়েছি আর কি। তো আসবার করে আসা হচ্ছিল না, আজকে চলে আসছি হঠাৎ করেই গতকালকের নোটিসে। তো যেই আপুটার ঘটনা বলবো তার নামটা আমি প্রকাশ করতে পারছি না, কারণ তিনি এসে বলতে চাচ্ছিলেন, কিন্তু যেহেতু বয়স্ক মহিলা প্লাস কোনো ফ্যামিলি আছে, উনি আসতে পারছিলেন না। তো আমি আমার এই ঘটনাটা বলছি আর কি এখানে। এটা হচ্ছে 2000 সালের ঘটনা। তখন তার বেবির বয়স ছিল 5 মাস। তো তারা ফুল ফ্যামিলি, তার হাজব্যান্ড সহ তারা একটা বাসায় থাকতেন আর কি, ভাড়া বাসায়। তো ওখানে প্রায় 3-4 বছর ধরে থাকতেন। তো তার বেবির বয়স ছিল 5 মাস, আর সাথে একটা কাজের মেয়ে থাকতো। তো সেই বাসাতে আসলে মেয়েটা আসে 6 মাস ধরে, আর তারা থাকতো প্রায় 3-4 বছর যাবৎ ওই বাসাতে। তো ঘটনাটা ঘটে হচ্ছে 2000 সালের রমজান মাসে। আসলে ঘটনাটা ঘটে রমজান মাসেই ঘটে। তো রমজানের শুরুতে যেদিন ঘটনা ঘটে সেদিনের কথা বলছি। তো মেয়েটা আসলে কোনো সমস্যাই ছিল না তার লাইফে, এরকম কোনো প্রবলেমই ছিল না, এরকম কোনো কিছু ঘটবে এরকম তিনি চিন্তা করতেন না। এমনও হতে পারে, অনেক ঘটনা আছে যে স্বপ্ন দেখছে বা কিছু একটা, না এরকম কিছু না। স্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে হঠাৎ করে তার রমজানের দ্বিতীয় রমজানে এই জিনিসটা চোখে পড়ে এরকম যে তিনি ঘুম ভাঙে। তো তার অভ্যাস ছিল এরকম যে রমজানে তিনি তার রান্না করতেন হচ্ছে ইফতারের পরপরই তিনি সেহরি রান্নাটা করে ফেলতেন। আর সেহরির সময় যেহেতু তার হাজব্যান্ড গরম ভাত খেতে পছন্দ করতেন, তো গরম গরম রান্না করার জন্য তিনি রাত 2টার দিকে উঠতেন আর কি। তো সবার বাসায় এরকম কাজের মেয়ে থাকলে দেখা যায় যে কাজের মেয়েকেও দুটার দিকে উঠতে হতো সেহরির সময়। তো তিনিও তার কাজের মেয়েকে ডাকতে যায়। তার 2টার দিকে তার কাজের মেয়েকে ডাকতে যাওয়ার পর তিনি লাইটটা জ্বালায় কাজের মেয়েকে রুমে। বাসাটা বেশ বড়। তো লাইট জ্বালানোর পর দেখে যে কাজের মেয়েটা চিত হয়ে, আমরা রাস্তায় যেটা ডেসক্রিপশন যদি দিতে হয়, চিত হয়ে থাকলে মাথাটা উবুত হয়ে আছে, মাথাটা উল্টার দিকে, মানে বালিশের উল্টার দিকে আছে, মাথাটা উল্টা পাশা দেখা যাচ্ছে। তো উনি খুব ভয় পেয়ে যে এক চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সাথে সাথে মেয়েটাও থরথর করে চলে। আচ্ছা, তো মেয়েটা এরকম সময় ফিসফিসে কথা বলছিল। তো ওনার কাছে একটা জিনিস স্পষ্ট শোনা যায়, যে এটা আমি রাস্তা থেকে বলিনি, আমি এটা দ্রুতই গেছি। উনি এরকম বলতে শোনা যায় যে আমি অপেক্ষা করতেছি, আপনারা আসেন। এটা ঘুমের মধ্যে বলছিল। আচ্ছা, উল্টো হয়। তো উনি এক চিৎকার দেয়, ওনার চিৎকারে মেয়েটাও উঠে যায়। উঠে যাওয়ার পর বলে যে আপা কি খালামা কি হয়েছে, তুমি এভাবে শুয়েছিল? খালাম আমি তো এভাবেই শুই। তো ওনার হাজব্যান্ডকে উনি এটা ডিটেলস বলে যে আমি এরকমভাবে দেখছি। ওনার হাজব্যান্ড ধরে এটা কোনো সমস্যা না, অনেকের এরকম ঝামেলা থাকতে পারে, অনেকেই ফ্লেক্সিবল বডি, এরকম ভাতটা ফ্লেক্সিবল থাকতে পারে, ভয়টার কিছু নেই। তো যেহেতু উনি বাসায় একা থাকতেন, তো হাজব্যান্ড থাকতেন বাইরে অফিসে, তো নজরদারি উনি বেশি বাড়ে যাতে মেয়েটাকে একটু দেখবো কি করে না করে। প্লাস মেয়েটার আসলে কাজ, মানে কাজ ছিলই ওনার বাচ্চাকে টেক কেয়ার করা, রিসিভ করা, আর মাঝে মাঝে টুকটাক হাউসহোল্ড কাজগুলো মেয়েটা করতো আর কি। তো রেগুলার লক্ষ্য করতো মেয়েটা কি করে না করে, তাকিয়ে থাকতো মেয়েটা কি করছে না করছে। হঠাৎ করে 5ম বা 6ষ্ঠ রমজান হবে, আচ্ছা, তিনি তার ফ্রিজের মধ্যে আম রেখে দিয়েছিল। মানে আম বলতে জিনিসটা শুনতে কিরকম লাগে যে আম নভেম্বর মাসে, 2000 সালের ঈদটা হয়েছিল ডিসেম্বর, 26শে ডিসেম্বর। তো নভেম্বরের 27 তারিখ থেকে রোজা শুরু হয়েছিল। তো উনি আম রেখেছিল ওই সিজনের আমগুলা ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো সেটা নরম করে ব্লেন্ডারে ব্লেন্ড করে ইফতারে খাওয়ার জন্য আর কি, দুপুরের পর ইফতারের 1.5-2 ঘন্টা আগে। তো উনি ব্লেন্ডারে আমটাম ঢুকিয়ে মানে ঢাকনাটা লাগাবে, স্টার্ট করবে সুইচ। এমন সময় মেয়েটা দৌড়ে আসে। মেয়েটা দৌড়ে এসে বলে আপা খালাম্মা আমাকে দেন, আমি বানাই। সে কি করলো, সুইচটাও ছাড়লো, উপরে ঢাকনাটাও লাগালো না, হাতটা ব্লেন্ডারের পুরো ব্লেডের মাঝখানে ঢুকাই দিল। তো আপনি তো চিন্তাই করতে পারছেন কি হবে সেখানে। একদম থেতলে, মানে মাংস থেতলে বের হয়ে যায়, ওখান থেকে ছিটকায় পরে রক্ত ছিঁড়ে একটা অবস্থা খারাপ একদম। তো সেদিন আর ইফতারটা প্রপারলি হয় নাই, মেয়েটাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়। মেয়েটাকে মানে স্পিচ করে প্রায় 17-18টা স্পিচ লাগে, বাসায় নিয়ে আসে। তো এরকম চলতে থাকে তো সমস্যা। তো আর মেয়েটার চাল চলনটা এরকম ছিল যে আসলে ভাই রমজানে তো অনেক মেয়ে দেখা যায় যে 10-12 বছর বাচ্চা বাসায় থাকে, রোজা রাখে, চেষ্টা করে রোজা রাখার, বা মানে বাসার মালিক যদি বলে রোজা রাখার জন্য সে রোজা রাখে। মেয়েটা রোজা রাখতো না, কখনো বললেও রাখতো না।
তো চালচলনটা একটু ডিফারেন্ট লাগার কারণে তো ওনারা ডিসিশন নেয় যে না মেয়েটাকে ওর বাবা মার কাছে দিয়ে দিবে। ইভেন মেয়েটাকে যে মহিলাটা দিয়েছিল তাকেও ডাকা হয় যে তুমি এসে ওকে ওর বাবা মার কাছে উঠাই দাও, বুঝাই দাও, কোনো দুর্ঘটনা নেক্সট বার হওয়ার আগেই আমি বেঁচে যাই, মানে এরপরে ঘটতে পারে কোনো দুর্ঘটনা, প্লাস আমার বাচ্চাকে রাখে, আমি ঝামেলা ঘুরতে রাখতে চাই না। তো যেই মহিলাটা এই মেয়েটাকে ওই বাসায় দেয় আর কি, সেই মহিলাটা আসে আর কি রাতেরবেলা, সকালবেলা আসে, আসার পরে বলে কি ব্যাপার, তোর কি অবস্থা। তো আগামীকাল এরকম মানে দিন হয় যে ওই মেয়েটার বাবা মা আগামীকাল আসবে আর যে মেয়েটা দিয়েছে সে আজকে আসছে আর কি। তো কথা বলতে বলতে এক ফাঁকে মেয়েটার সাথে যখন খিটমিটে হয়ে যায়, মেয়েটা কি করে আমার যে কোলে মানে বাচ্চাটা ছিল, মানে বাচ্চাটা শুয়েছিল, বাচ্চাটাকে কোলে নিয়ে মানে কি বলে আছাড় মারে খাটের উপরে। আচ্ছা। তো খুব উল্টাপাল্টা ভাবে বাচ্চাটা পড়ে নাই, যার কারণে বাচ্চাটা বেঁচে যায়। যদি মেয়ে যেতে পড়তো বাচ্চাটা মারা যেত, একদম নির্ঘাত। আর ও রাগের মাথায় কিটকিট করতে থাকে, এমন সময় ওকে বেঁধে ফেলে। ওনারা দুইজনে ড্রয়িং রুমের সোফার হাত মানে পায়ের সাথে বেঁধে রাখে কালকে ওর বাবা মা আসা পর্যন্ত। এবং এই আসা পর্যন্ত বাসার মধ্যে সে ওই চিৎকার করতে থাকে অনেকক্ষণ, প্লাস যেসব খাবার দেওয়া হয়েছিল সেগুলো সে খায়নি। আচ্ছা। পরদিনের বাবা মা আসে এবং বাবা মাকে বলে যে তোমার মেয়ে এরকম আমার বাচ্চাকে আছাড় মারছিল এবং আমরা কোনো টাকা পয়সা দিব না। তো বাবা মা বলে যে আমরা গরিব মানুষ, সেই কথাবার্তা বলে একটা সাথে কনভিন্স করে কিছু টাকা নিয়ে যায় ওনাদের কাছ থেকে। তো যাই মেয়েটাকেও দিয়ে দেয়, মেয়েটা চলে যায়। তো রাসেল ভাই এখান থেকে ঘটনা শুরু। তো যেদিন মেয়েটা চলে যায় তার থেকে 3 থেকে 4 দিন পর হবে, উনি রাত্রে এরকম ইফতারের পর সন্ধ্যার খাবার মানে রান্না বান্না শুরু করে দিয়েছে আর কি। আচ্ছা। ইফতারের প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে রাতে যেটা খাবে সেদিকে সেটা রান্না শুরু করে দিয়েছে। তো রান্না করতে করতে এক পর্যায়ে বেল বাজে, বাসায় কলিং বেল বাজলে সে যেহেতু কাছাকাছি আর তার বাচ্চাকে ওই সময় তার হাজবেন্ড দেখছিলেন আর কি। তো কলিং বেল দরজা খুলে দেখে যে কেউ নাই। তো সিঁড়িতে উকি ঝুঁকি যায় যে কেউ আছে কিনা। পরে আবার দরজা লাগিয়ে ব্যাক করে, আবারও 2 মিনিট পর কলিং বেল এবং কন্টিনিউয়াস 3-4টা কলিং বেল। এইবার রাসেল ভাই উনি যেটা করেন যে কলিং বেলটা শুনে দৌড়ে যায়, দরজাটা খুলে কে আছে দেখার জন্য। প্রথমে যে লুকিং গ্লাস দিয়ে দেখে কেউ নাই, তারপরে সে খোলার পর তিনি একবার চিৎকার দেয় যে একটা কালো বেড়াল খুব সুন্দর করে পেরেক দিয়ে গাঁথা, ছিন্ন ভিন্ন অবস্থায়, হাত পা মাথা লেজ আলাদা আলাদা করে পেরেক দিয়ে গাঁথা দরজার মধ্যে। খুব বিভৎস দৃশ্য, রক্ত ঝরছে। মানে কিছু যখন কল্পনা করেন আপনি, আমি কল্পনা তো আসে না আসলে, একদম মানে সম্ভব না এটা। তো উনি এক চিৎকার দেয়, তোমার হাজবেন্ডকে বলে যে তুমি বাবুকে রেখে আসো, তুমি আসো একা। হাজবেন্ড হচ্ছে রাত সাক্ষী, এমন হতো সে নিজে সব দেখছে, নিজে সব প্রত্যক্ষ করছে এমন কিছু না। তোমার হাজবেন্ড এসেও একই জিনিস দেখলো। আচ্ছা। দেখার পর বলে তুমি দরজাটা লাগাও, আমি নিচে যাই, দারোয়ানকে জিজ্ঞেস করি কেউ ঢুকছে কেন। দারোয়ানটাই বাসাটা খুব অ্যাক্টিভ, বাসার নিচে গেটের মধ্যে সামনে দেওয়া সবসময় থাকে। তো দারোয়ানটাকে জিজ্ঞেস করছে কি অবস্থা, এখানে কি হয়েছে, কাহিনী কি, এরকম বাসায় রাখতে তো আমার ঝামেলা হয়ে গেছে। দরজার মধ্যে দেখে পেরেক মেরে বিড়াল কেটে রেখে দিয়েছে। জি। তো দারোয়ান বলে যে আমি এখানে ইফতারের পর থেকে আসি, এখানে একটা বান্দা ভেতরে ঢুকছে নিচতলা ভাড়াটে, এবার দেখা যাচ্ছে যে নিচতলা ঢুকতেছে। তো আপনার উপরে উঠছে এমন কোনো বাসা এমন কেউ নেই। যে তুমি আমাকে ভালো করে বলো তো যে আগামী গত 5-7 মিনিটের মধ্যে এরকম কেউ ঢুকছে কিনা। বলে না স্যার, কেউ ঢুকেনি। আচ্ছা। তো বলেছে তুমি চলো আমার সাথে। তো সে দারোয়ানকে নিয়ে উপরে উঠে দেখে যে সুন্দর করে লাগানো পেরেকগুলা দরজার মধ্যে লেগে গেছে, কিন্তু কোনো বিড়াল নেই। আচ্ছা। ওই কালো বিড়ালটা নাই এখানে। তো দারোয়ানকে সে পাঠায় দেয়, ভেতরে ঢুকে সে দুয়া কালাম পরে একটা সময় বলে যে রমজান মাস ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আস্তে আস্তে ডিসিশনের দিকে যেতে থাকে যে বাসাটা ছেড়ে দিবে, কারণ এই বাসাটা তো অনেকদিন ধরে আছে। তো আর বাসার মালিকটাও তার খুব বেশ ভালো লাগে আর কি। এই জন্য সে মানে বাসাটা থাকতে পছন্দ করছিল, কিন্তু এরকম ঘটতে থাকলে তার সম্ভব না, একদম না। তো সেদিন ওইটা ছিল 15-12-13 রমজান হবে। এমন সময় তার রাত্রেবেলা এরকম ভাত রান্না করার জন্য ওঠে 2টার দিকে। মানে অ্যাক্টিভিটিসগুলো এমন সময় হচ্ছিল যখন তিনি উঠছে, মানে কোনো কিছুতে ব্যস্ত ছিল না, হঠাৎ করে ব্যস্ততা বাড়বে এমন সময় সে ওইসব জিনিসগুলো করছে। আচ্ছা। তো ডাইনিং স্পেসে গিয়ে এক গ্লাস পানি ঢেলে খাবে এবং রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে কাজ শুরু করবে, এমন প্ল্যানিং আর কি। তো তার হাজবেন্ড এবং তার বাচ্চাকে তখন ঘুমাচ্ছিল। তো উনি রান্নাঘরে আর বাতি জ্বালাতে পারেন, এমন সময়
ওই অন্যান্য রুমের লাইট যেগুলি জ্বলছে সেটার মধ্যে দেখতে পাচ্ছি যে রান্নাঘর থেকে একটা মানুষ আসছে। আমি রাস্তাতে অবৈধ বলবো না, কারণ উনি বলেছে আমি মানুষ দেখেছি। আচ্ছা, একটা ঝাঁকড়া চুলওয়ালা একটা মেয়ে, একদম নর্মাল মানুষ। নর্মাল মানুষের মতো আচ্ছা, ঝাঁকড়া চুলওয়ালা একটা মেয়ে রান্নাঘর থেকে আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে। এবং এই ঘাড়ের মধ্যে ওই মেয়েটার হাইটটা হচ্ছিল ওনার বাসায় যে কাজের মেয়েটা ছিল, চেহারা যেহেতু দেখতে পারেনি তিনি বলছে যে আমি তো জানি না এটাকে। ঘাড়ের মধ্যে বিড়াল একটা, সেই বিড়াল কালো বিড়াল যেটা ছিন্ন অবস্থায় আমরা ছিন্ন দেখছি। ভিন্ন অবস্থায় ছিল দরজার মধ্যে। উনি এক দৌড়ে যে দরজা লাগায় সে তার হাজবেন্ডকে ডাকতে থাকে এবং কন্টিনিউয়াস ডাকতে থাকে। আমার হাজবেন্ড জাগে না। এই আবার বাচ্চাটার কাছে যায়, বাচ্চার কাছে দেখে বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে কিনা, কিন্তু তারপর বাচ্চাটা নিঃশ্বাসের কোনো সমস্যা নাই, কিন্তু হাজবেন্ড যাচ্ছে না। এই হাজবেন্ডটা বলে যে আমার হাজবেন্ড রাত্রেবেলা কোনো টোকার শব্দ পেলেও উঠে যায়, এত পাতলা ঘুমোর, কিন্তু ও উঠছে না। প্রায় 5 মিনিট ঝাঁকানোর পরে হঠাৎ করে ওর হাজবেন্ড তাপড়িয়ে উঠে বলে যে কি হয়েছে, আমি এরকম অবস্থা হলে কি হয়েছে, কাহিনী কি, আমি তোমাকে অনেকক্ষণ ধরে ডাকতেছি। বলে আর বলো না, আমি একটা আতরের গন্ধ পাইছি, গন্ধটা এত প্রবল আমি না এরপর আর কিছু মনে করতে পারি না। আচ্ছা, তুমি যতক্ষণ আমাকে ডাকলা বলে যে আমি এতক্ষণ এই জিনিস পাইছি, আর আমি এই রান্নাঘরে এরকম একটা ঝাঁকড়া মেয়ে দেখছি, ওনার কাঁধের মধ্যে বিড়াল ছিল, এবং যখন আমি তোমাকে ঝাঁকাচ্ছিলাম তখন আমাদের দরজা ধাক্কা ছিল। ভাইয়ের দরজাটা খুলে দেখে বাসায় কেউ আছে কিনা, লাইট জ্বালায়, পুরো বাসা লাইট জ্বালায়, দেখে কেউ নেই বাসাটাতে। আচ্ছা, তো ওনারা এত কিছু হওয়ার পরে তো কোথায় যাবে বুঝতে পারছিল না, ওঝা কি হবে, কোথায় যাবে, কার কাছে যাবে। তো যেহেতু মসজিদে এসে নামাজ পড়ে, সেই মসজিদে ইমামের সাথে তার আবার ছোট ছিল, ইমামকে জিজ্ঞেস করে আমি তো এরকম আমার বাসায় ফেস করছি, আপনি আমাকে কোনো একটা সলিউশন দেন। আচ্ছা, ইমাম বলে যে আপনি সকালবেলা ফজরের নামাজটা পড়েন রেগুলার মানে ইয়ার সাথে, জামাতের সাথে, এবং ইশার ওয়াক্ত জামাতের সাথে বলেন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবেন। প্লাস আপনি রেগুলার সকালবেলা বাসা থেকে বের হওয়ার আগে এবং রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন বাচ্চা সহ সূরা ইখলাস, সূরা নাস এবং ফালাক 3বার করে পুরো বডি মাসহ করবেন, যাতে আপনাকে কেউ ধরনের কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা, তো এইটা উনি রেগুলারলি করছিলেন। আর ওনাদের তো প্ল্যান এরকম যে রাসেল ভাই এই মুহূর্তে বাসাটা চেঞ্জ করা সম্ভব না, কারণ সামনে ঈদ, আর ঈদের থেকে বড় কথা হচ্ছে অফিসও তাকে কোনোভাবে ছাড়ছে না, কারণ বাসাতে আপনার বাসা চেঞ্জ করতে গেলে তো বাসা খুঁজতে হবে, বাসা খোঁজার পর আবার বাসাতে ওঠা অনেক ঝামেলা, আর এই অল্প সময়ে বাসা খোঁজা সম্ভব না। তখন রমজানের প্রায় 17-18 হয়ে গেছে। যেহেতু সম্ভব না, তিনি ডিসাইড করে যে ঠিক আছে, আমরা যেহেতু 22শে ডিসেম্বর আমাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছি ঈদ করতে, রংপুর ওনাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছি, তো আমরা যখন আসবো তখন আমরা ইনশাল্লাহ বাসাটা চেঞ্জ করবো, সময় নিয়ে করবো ইনশাল্লাহ, তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আচ্ছা, তো তিনি এই ডিসিশনে যায় আর কি। আর যেটা হচ্ছে মানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, 22 তারিখের আগে 20শে রমজান আছে, 20শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর তিনি যাবে, তো যাওয়ার 2 দিন আগে, তো এটা হয় 20শে ডিসেম্বর হিসাব করলে। তো 20শে ডিসেম্বর ওনার এরকম রাত্রেবেলা 2 হাজব্যান্ড ওয়াইফই ওঠে, তো বাচ্চাটাকে উনি দেখতে, বাচ্চার প্রচণ্ড কাঁদতে থাকে। তো তিনি বলে যায় ঠিক আছে, আমি রান্না মানে ভাতটা বসাই দিই, তুমি বাবুটাকে দেখতে থাকো। তো লাইট জ্বালায় এবং টিভিও চলতে থাকে। টিভিতে ওই সময় তারা ওই যে মানে ইসলামিক চ্যানেল চলছিল আর কি। তো ওই সময় তিনি ওঠার পরে রান্নাঘরে যাওয়ার সময় আপনার ড্রয়িং রুমটা ক্রস করে যেতে হয়। আচ্ছা, ড্রয়িং রুমটা ক্রস করার সময় কিছু ফিস শব্দ আসতে থাকে। এমনও রাসেল ভাই ওনার বাসাটায় একটা জায়গায় একটা বা কিছু পাশাপাশি একটা বাসা আছে, পাশাপাশি জানালা, মানে পাশের লোকজন যে সেহরির সময় জেগে গেছে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো ফিস শব্দটা পাশের বাসা থেকে না, এটা তার কাছ থেকে খুবই কাছ থেকে শব্দটা আসছে। আচ্ছা, তো যেহেতু এতগুলো অকারেন্স তার সাথে ঘটে গেছে রাসেল ভাই, উনি ওনার হাজব্যান্ডকে ডাকবেন, আমি বেশি বড় করতেছি না তোমার রাসেল, না ঠিক আছে, ওনার হাজব্যান্ডকে ডাকবেন। ওনার হাজব্যান্ড যখন আসে ওনার সাথে, তো উনি ওনার হাজব্যান্ডের সাথে পেছনে যাইতে থাকে ড্রয়িং রুম থেকে। ফিস শব্দ, এবং যতই কাছে যায় ততই মানে অজানা ফিস শব্দ, এই শব্দ তার আগে কখনো শোনেন না। আচ্ছা, ড্রয়িং রুমের লাইট জ্বালায় রাসেল ভাই, আপনি জানেন আপনি জ্বালালে কি দেখতেন, এরকম দেখলে আপনি কি করতেন? ড্রয়িং রুমের মাঝখানে একটা পাকা কবর দেখতে পায় তারা 2 হাজব্যান্ড ওয়াইফ, এবং পাকা কবরের মধ্যে অ্যারাবিক ওয়ার্ডে কিছু একটা লেখা, আর চারিপাশে 3 থেকে 4 জন লোক মোনাজাত করছে। আচ্ছা, এবং সবাই আপনার কি ড্রেস পরা বলে, এই যেমন অজ্ঞান হওয়ার মতো অবস্থা, সাদা লাল না কালো, আমি কি ড্রেস দেখছি আমার কিছুই মনে নেই, কিন্তু আমি দেখছি 4-5 জন লোক মোনাজাত করতেছে এবং আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার হাজবেন্ড পাশে হেল্প চায়, পাশের ফ্ল্যাটে হেল্প চায়, ফ্ল্যাটের লোকজন আমার সাক্ষী,
আমার দারোয়ান আমার সাক্ষী, আমি দারোয়ানকে ডাক দেয় উপর থেকে চিৎকার করে, কারণ আমাকে ফেলে আমার হাজবেন্ড নিচে যেতে পারছিল না। চিৎকার দেয়, নিচের থেকে দারোয়ান দৌড়ে আসে, পাশের বাসা থেকে লোকজন দৌড়ে আসে, গিয়ে দেখে ঘরে কোনো কিছু সমস্যা নেই, সব কিছু নর্মাল, সব ঠিকঠাক ঠিকঠাক। আচ্ছা। পরে উনি হাজবেন্ড মানে যিনি আপুইটি ঘটনা বলছে যে আমি আসলে অজ্ঞান হই নাই, কিন্তু অজ্ঞান হওয়ার অবস্থা আমি দেখছি যে আমার বাসার লোকজন দিয়ে ভরে গেছে, মনে হচ্ছে আমার বাসার ডাকাতি হয়েছে। আচ্ছা। তো আমি রেস্ট নেই ওই দিন রাতের বেলা, এবং যেহেতু পরশু দিন চলে যাব ঈদের উপলক্ষে গ্রামের বাড়িতে, আপাতত সব বন্ধ বন্ধ করে দোয়া কালাম করে 22 তারিখে তারা আমাদের রংপুরে উঠতেছে। রংপুরে 22 তারিখে যায় এবং 26শে ডিসেম্বর 2000 সালে এই দিন ঈদ হয় আর কি। তো 30শে ডিসেম্বর তারা ব্যাক করে। তো ঈদ উল ফিতরের 26 না 30শে ডিসেম্বর তারা ব্যাক করে। ব্যাক করার সময় তারা সাথে করে একটা ইয়া নিয়ে আসে আর কি, হাফেজ নিয়ে আসে। পুরানা হাফেজ, উনি বেশ আল্লাহওয়ালা মানুষ, উনি হচ্ছে আপুর আপন চাচাতো ভাই, এবং বলে যে তোমরা যেহেতু বাড়িতে আসো অনেকদিন, তুমি আমার বাসায় কিছুদিন থেকে বেড়ায় যাও, 1 মাস থাকো। তো ওনারা ঘটনাটা বলে, প্ল্যানিংটা যে এরকম 1 মাস আমরা বাসা খুঁজবো, আমি যেহেতু চলে যাই, তুমি তোমার আপার জন্য একটু আমার সাথে আমার বাসায় থাকো। ভাইয়াটা বলছে আর কি, ওই হাফেজ ভাইটা। তো ওই হাফেজ ভাই বাসায় তার ওয়াইফকে নিয়ে আসে, এবং রাসেল ভাই কোনো প্রবলেম নাই, এতদিন যেসব প্রবলেম ছিল কোনো প্রবলেম নাই, নট এ সিঙ্গেল প্রবলেম। ফিস কান্দে, ভালো করে শুনছে, ভালো করে গন্ধ নিচ্ছে, আতরের কোনো গন্ধ আছে কিনা, লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছে, বা কোনো প্রবলেম হচ্ছে বা লাইট অফ করলে কিছু দেখছে, এরকম কিচ্ছু পাচ্ছে না। আচ্ছা। 7ই জানুয়ারি সেদিন ওনারা বাসা খুঁজতে গিয়েছিল, বাসা খোঁজাখুঁজি করে বাসায় এসে পরে EMT নাম্বার একটা ফোন আসে। ফোনটা এমন ভাবে যে আপা কেমন আছেন, এইটা সেই মহিলা যে মহিলা ওনাকে আগে কাজের মেয়ে দিয়েছিল। তো বলে যে আপা আপনার সাথে কাজের মেয়ে নাই, আপনি কি কাজের মেয়ে রাখবেন? তো উনি বলে যে না, আমি এই ঝামেলার মধ্যে আর নাই, তুমি আমাকে আর কোনো ধরনের কাজের মেয়ের খবর দিতে আসবে না, আমি কোনো কাজের মেয়ে রাখবো না, আমার একটা ছোটা বউ আছে, এটাই এনাফ, দ্যাট ইজ এনাফ ফর মি। আচ্ছা। তো বলতেছি যে ওই আগের কাজের মেয়েটার নাম ছিল রুমকি, এই রুমকি কি খবর, বিয়ে শাদী হয়ে গেছে? তো হাতে আপনি জানেন না কি কাহিনী? বলে যে রুমকি তো ঈদের 4-5 দিন আগে মারা গেছে। ওকে ওর একটা ওর মানে বাসার বাড়িতে লোকজন খবর দিল, আমার পাশাপাশি গ্রাম তো, আমি তো ঈদে ছিলাম, আমি আর দেখা করতে যাইনি ওই জায়গায়, আমি ব্যস্ত ছিলাম, কিন্তু ঘটনা শুনছি যে ওই বাড়িতে ওকে ওই মানে পুঁতে রাখছে মাটিতে, কে জানে। তো ওর আব্বা মা নাকি বলতেছে সবাইকে যে ওকে, ওর শরীরে নাকি অনেক আগে জিনে আসর করছিল, আসর করার পরে ওই জিন আর ওইটা ছাড়ে নাই, ওকে ছাড়ে নাই। তো ওর আবার ঈদের পর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা। তো এখন এই কারণে হয়তো জিনরে কোনো ঝামেলা করে ফেলছে, মাইরে এরকম ঘাটটার মটকায় দিচ্ছে বা কিছু একটা, গ্রামের লোকজন নাকি বলতেছে। তো ওকে এরকম অবস্থায় কবর থেকে পাওয়া যায় যে রক্ত হয়ে সারা শরীর মানে খুবই খারাপ অবস্থা, বিদ্যুতে খালি হাতের কবজিটা মাটির নিচ থেকে বের হয়েছিল। তো যেহেতু লোকজন খুঁজতেছিল, পরে উঠায় দেখে যে হ্যাঁ এটা ওই মেয়েটা। পরে দাফন করে, কিন্তু ঘটনা এরকমই যে উনি মিলাতে চেষ্টা করে। তো এই যে ঈদের আগে দিয়ে আমি যখন ঢাকায় আমার বাসায় ড্রয়িং রুমে কবর দেখলাম, এটা কি ওর সাথে কিছুটা রিলেটেড কিনা, ওই মুহূর্তেরই তো ঘটনা যে ঈদের 5-6 দিন আগে মারা গেছে, হতে পারে। তো উনি যেহেতু বলতেছে এখন আর যেহেতু আমি কনসার্ন না, এরপর থেকে আর কখনো উনি কিছু ফেস করে নাই। তো এরকম কিছু একটা হইতে পারে যে হয়তো রুমকি মারা যাওয়ার সাথে সাথে তার এসব প্রবলেমগুলা দূর হয়ে গেছে। এটাই ছিল ঘটনা আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ। 5 মাস পরে আসছি। জি। তো ঘটনা বলার আগে, শুরু করার আগে আসলে রিসেন্ট কিছু যাবত আর কি, আমার ওয়াইফের ডেলিভারির আগে দিয়ে আর কি, প্রায় সপ্তাহ 2 আগে থেকে বেশ কিছু জিনিস অবজার্ভ করি বাসার ভিতর। আসলে যার সাথে ঘটে যায় আমরা উপর থেকে এতটা ফিল করতে পারি না, কিন্তু যখন নিজের সাথে নিজের ঘরের মধ্যে হালকা কিছু টের পাই, তখনই মাথার মধ্যে চমকে ওঠে যে যেই ঘটনা পাচ্ছি সেটাকে আমরা হয়তো অবিশ্বাস করে উড়িয়ে দিচ্ছি, কিন্তু ঘটনা যাদের সাথে ঘটছে তারা তো আসলে বুঝতে পারছে। যাই হোক, রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ডক্টর আলিফ। অনেকেই নতুন এসেছেন, তাদের জন্য আবার পরিচিতি উপভোগ করছি। যে ঘটনাটা আজকে শেয়ার করবো সেটা আমার খুব কয়েকদিন আগেই শোনা, আমাদের এলাকার এক বড় ভাইয়ের পরিচিত আর কি। তো শুরুতে ঘটনাটা আমি হসপিটালেই শুনি, পরবর্তী সময়ে আমার তার সাথে দেখা করার সুযোগ হয়। আসলে এলাকা ভিত্তিক লোক তো তার কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু এতটা ক্লোজ করে শোনার অভিজ্ঞতা আগে ছিল না, সময় হয়ে ওঠেনি। এবার সময়টা বের করে আমি ঘটনাটা শুনি, এবং ঘটনা শোনার পর তার দেখা করি, তার পরিবারের সাথে দেখা করি। ঘটনাটা হচ্ছে জুবাইর নামে একটা বড় ভাইয়ের আমার এলাকায়। তিনি 2001 সালে
এই তার সাথে একটা ঘটনা ঘটে রাজশাহীতে। তারপর থেকে রাসেল ভাই বলা যায় যে একটা নোটিসেবল পার্সন থাকে আনাকানা। আসলে ওই ঘটনা কেন্দ্রিক, কিন্তু সবাই তার এই ঘটনার কথা জানে না। যাকে এই ঘটনার শুরুতে চলে যায়। তো উনি রাজশাহীতে পড়াশোনার জন্য যান। তো সেখানে যে ইউনিভার্সিটিতে পড়বেন তার আশেপাশে একটা মেসের মধ্যে কি ভাড়া নিয়ে ওখানে, তো সেখানে সিট ভাড়া নেন। তো সেই বাড়িটা আসলে বাড়ির ডেসক্রিপশনটা হালকা একটু দিয়ে রাখে। এটা 3 তলা বাড়ি এবং 3 তলা বাড়িটার 3 তলাতে তিনি একটা রুমের মধ্যে একটা সিট ভাড়া নেন। আচ্ছা। তো যেদিন বাড়িওয়ালার সাথে কথাবার্তা বলে কন্ট্যাক্ট করে তার জিনিসপত্র নিয়ে ওঠেন সেখানে ঢাকা থেকে, যে তো সেখানে তার রুমমেট হিসেবে হামজা নামে একটা লোক পান। তো পাশেই একটা রুম ছিল, সেই রুমে আরো 2জন লোক ছিল। একজন নাম হচ্ছে আফসারউদ্দিন নামে একজন লোক ছিল, আর সাথে আরেকজন লোক ছিল, কিন্তু তার নামটা আসলে আমি নিজে মনে করতে পারছি না এবং তিনি মনে করতে পারছেন না। কারণ পাশের রুমের লোকদের সাথে এতটা ওঠা বসা ছিল না। নিজের রুমে যে হামজা ভাই তার সাথে বেশ আস্তে আস্তে খাতির হয়ে যায় আর কি। কথাবার্তা বলতো, কথাবার্তার ফাঁকে ফাঁকে অনেক কিছু শেয়ার করতো, নিজের কথাবার্তা, নিজের পার্সোনাল কথাবার্তা, ফ্যামিলির কথাবার্তা। তো উনি বললো যে জুবাইর ভাইয়ের ভাষা মতে যে এই 1 মাসের মধ্যে আমি যতদিন এই বাসায় ছিলাম, এই থাকা অবস্থায় তার আমি কিছু জিনিস লক্ষ্য করি। ফর এক্সাম্পল, তিনি মাঝে মধ্যেই রাতের বেলা, এটা ঠিক রাত 8টার পর থেকে 10টার মধ্যে হতো, 2 হাত দিয়ে এত জোরে শক্ত করে মাথা চেপে ধরতেন, যদি সাধারণ কোনো মানুষের মাথাটা এভাবে ধরা হয় তাহলে রক্ত বের হয়ে যায়। আচ্ছা, এত প্রেশার দিয়ে আমি খুব নিজেই মাঝে মাঝে ভয় পেয়ে যেতাম, তিনি আসলে করছে কি, দেখি কি মানসিকভাবে অসুস্থ। তা আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করতাম কি অবস্থা। উনি নর্মালি ওয়াশরুমে যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কাটিয়ে দিতেন। আচ্ছা, তো এই কিছুক্ষণ পরে এই মাথা ধরার পরপরই সে আরেকটা জিনিস লক্ষ্য করতে, যে ওই টেবিলের উপরে উনি কি যিনি লেখতো খাতার মধ্যে, আসলে কি লেখতো আমি উনি কখনো দেখার প্রয়োজন মনে করেন না। আচ্ছা, তো যাকে এইসব জিনিসগুলো তার আস্তে আস্তে থাকার পর তিনি লক্ষ্য করতে থাকেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি বলেছি বাড়িটা 3 তলা এবং 3 তলায় থাকতেন, ঠিক নেক্সট ফ্লোরটাই হচ্ছে ছাদ। আচ্ছা, তো রাত 12টা হলেই উনি প্রতিদিনই ছাদের দিকে যেতেন আর কি। তো 2001 সাল তো এত টেকনোলজিক্যাল মানে উন্নতি হয়নি তখন। তো উনি মনে করেছে যে হয়তো সিগারেট খেতেই যায়, হয়তো বা ওই সিনিয়র মানুষের সাথে যে লাভ কি, বয়স ওনার থেকে সিনিয়র আর কি, জুয়ার ভাই থেকে সিনিয়র, উনি তখন স্টুডেন্ট, তিনি চাকরি করেন। তো রেগুলারলি কথাবার্তা হতো, কিন্তু ওই ইনসিডেন্টগুলো সে প্রায় সময় লক্ষ্য করতো যে মাথাটা চাপ দিয়ে আছে। সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে আর পরীক্ষা ঘনিয়ে আসছে, মাস 2 পর আর কি। পরীক্ষা ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসার পর তো তিনি এরকম নর্মাল রাত 9টা বাজে, তো পড়াশোনা করছে আর কি, লাইট টাইট সব জ্বালানো। হঠাৎ করে ওই ভাইটা খাটের মধ্যে শুয়েছিল, হঠাৎ করে সে আমি একটা কথা বললাম যে মাথা ধরে শক্ত করে, হঠাৎ করে তার মুখ থেকে তার জিহ্বাটা এমনভাবে ঝুলে পড়ে রাসেল ভাই গলা পর্যন্ত নেমে আসে তার সামনে, চোখের সামনে। তো উনি ভেবে উঠতে পারতেছে না, তাড়াহুড়া করে মাথায় পানি দিবে বা কিছু একটা, কারণ তার জানা মতে রাসেল ভাই মানুষ নাক পর্যন্ত হাইস্ট জিহ্বা লাগাতে পারে, হাইস্ট বা এর থেকে একটু বড়, কিন্তু গলা থেকে নিচে নেমে যাবে এত বড় জিহ্বা উনি এটা আগে কখনো দেখেননি। তো এর মধ্যে তিনি দৌড়ে ঝাঁকানি শুরু করে, ওনাকে ঝাঁকাতে থাকে, ভাই আপনার কি হয়েছে হামজা ভাই, আপনার সমস্যা কি হলো। তো উনি যখন হঠাৎ করে তার আচমকা কেটে ওঠে প্রশ্ন করে, সেদিন থেকে রাসেল ভাই যে আমি তাকে বললাম যে তার মধ্যে একটা ভিতর থেকে একটা কাজ করতে থাকে যে কি লোকের সাথে থাকতেছি, লোকটা কিরকম, ওনার নিজের ফ্যামিলির কথাবার্তা কখনো বলে না, অথচ এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল। আর কিছু হলেই খালি ওনার এই ভমিটিং টেন্ডেন্সি হতে যায়, যে বমি চলে আসে, এত বড় একটা জিহ্বা, ওনার বারবার জিনিসটা ফ্ল্যাশ হতে থাকে। তো কিছুদিন পর উনি একটা জিনিস চিন্তা করে যে উনি যে প্রতিদিন 5টার দিকে ছাদে যায়, ওনার সাথে ওনার পেছনে যাবো, ছাদে কোথায় যায়, কি করতে যায়। তো হঠাৎ করে সেদিন সন্ধ্যার সময় প্রচন্ড বৃষ্টি হয়, তো ছাদ বেশ পিচ্ছিল। তো ছাদের তো উনি চিন্তা করে রাখে যে এই লোকটা যে প্রতিদিন ছাদে যাওয়া হতো, তার বাড়ির সাথে সম্পর্ক ভালো, কারণ বাড়িওয়ালা ঢোকার সময় বলে দিয়েছে যে এই বাসা করে ছাদে যাওয়া যাবে, এবং এই ছাদের চাবি নিষেধ, ছাদের চাবি কখনো তিনি দেখেনও নাই পর্যন্ত। এই লাস্ট 2 মাসের মধ্যে বাসা থাকা অবস্থায় উনি ছাদের চাবিটা পর্যন্ত দেখেন, এবং ছাদের কাঠের দরজা এত বড় তালা, যে তালার চাবিটা অনেক বড়, এই চাবিটা দেখেনি। তাহলে হয়তো বা তার কানেকশন আছে বইয়ের সাথে, বলে সে প্রতিদিন রাত্রেবেলা 12টার দিকে দেখে যাবে। তো উনি ওই দিন সন্ধ্যার সময় বৃষ্টি হয় এবং রাত্রেবেলা ঝিরঝির বৃষ্টি হতে থাকে। তো দেখলেন 12টার সময় ওই লোকটা আবারও টেবিল থেকে উঠে
সে ছাদের দিকে রওনা হচ্ছে। তো ছাদের দিকে রওনা হওয়ার সময় তিনি কি করলেন, তার পিছনে পিছনে যাওয়ার জন্য আস্তে করে দরজাটা খুলবে এবং পাশের রুম থেকে আফসারুদ্দিন আমি নামে যে ভাইটা আছে তাকেও নিয়ে আফসারুদ্দিনের সাথে আরেকজন রুমে গেছে, কিন্তু তখন সে হয়তো ছিল রুমের মধ্যে, তার সাথে সাথে যায় না। তো সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে যে উনি চলে গেছে, ছাদে ঢুকে গেছে, কিন্তু গেটটা ওখানে বন্ধ আছে। গেটের তালা কেউ ধরে না। মানে তালা খুললে তো দরজা খোলা থাকবে যে ছাদে যাবে, ছাদে চলে গেছে লোকটা, ওই হামজা ভাই যে তার রুমমেট, তারা দেখে তালা লাগানো। এটা কিভাবে সম্ভব? কি কাছে ফুলটা দিয়ে অনেক দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছু ট্রেস আউট করতে পারে না, তাহলে কোথায় গেল। তো সে তার ওই আফসারুদ্দিন নামে যে লোকটা ছিল পাশে বলে তাকে নিয়ে এসে ওই লোকটাকে নিয়ে নিচে নেমে আসে এবং তাকে বলে থাকে এটা কিভাবে সম্ভব, আমাদের ছাদের চাবি পাই না, উনি পথ থেকে চলে গেল চাবি ছাড়া। তো জিনিসটা মানুষ দেওয়া সম্ভব না, এটা মানুষের কোনো কাজ না। তোমাকে ভয় পেতে থাকে, মানে বাসাটা ছেড়ে দেওয়ার কোনো প্ল্যান করতে থাকে, দুজনে মিলে প্ল্যানও করে ফেলে যে ভাই যদি কোনো বিপদে পড়ি আমরা, যদি আমার কোনো বিপদ হয় তাহলে আপনি ফেসে যাবেন, কারণ রুমমেট কিন্তু আমরাই, আপনি যদি বিপদে পড়েন আমি ফেসে যাবো। তো বেটার আমরা বাসাটা ছেড়ে দিই, প্ল্যান করি আসেন একসাথে ছেড়ে দিই, বিপদে পড়ার আগে। তো এর মাঝে ওই হামজা সাহেব নিচে নেমে আসলো, নিচে নেমে আসা নর্মাল, কিন্তু ওই ঘটনার পর থেকে আসল ভাই উনি একটু কম কথা বলতেন, কম কথা বলতেন। ঠিক এক সপ্তাহ পর তিনি বাড়ি এলাকায় কনভিন্স করেন বাসার ছাদের চাবি জন্য। উনি যে প্রতিদিন ভাই একদিনও মিস নেই, হারাম একদিনও মিস নেই যে ছাদে সে যাবে না, প্রতিদিন ছাদে যাবে। তো বাড়ি এলাকা থেকে ছাদের চাবি খুবই কষ্টে ম্যানেজ করে, মানে কালকে সকালে দিয়ে দেবো, আপনি আমাকে বিকেলে চাবিটা দিবেন। তো বাড়িওয়ালা বলে যে কি করবো তোমরা ছাদে যেয়ে, তো অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার পরে সে অনেক জোরাজুরি করার পর ছাদের চাবিটা নেয়। ছাদের চাবিটা নেয় 2 দিন পরে, যখন বলেছে তখন 2 দিন পরে ছাদের চাবিটা নেয়। ছাদের চাবি নেওয়ার পরে সেদিন রাতের বেলা অ্যাজ ইউজুয়াল নর্মাল, কোনো বিশেষ কিছু নেই, নর্মাল ডে, নর্মাল এনভায়রনমেন্ট, 12টার দিকে এই লোকটা ছাদের দিকে যায় এবং ওই আফসারুদ্দিনকে নিয়ে তার কৌতূহল বছর ইয়াং মানুষ রক্ত গরম ছাদে যাবে, দেখবে কি কোথায় যায়। ছাদের চাবিটা দিয়ে তালাটা হাসপায় করে খুলে দরজাটা খুলে দেখে পুরো ছাদটা তালা দেখে কেউ নেই, সঙ্গে সঙ্গে ভ্যানিশ। ভ্যানিশ, মানে কেউই নেই, কোনো কিছু নাই। মানে এটা ভাবা যায় একটা মানুষ ছাদে গেল সেখান থেকে হারিয়ে গেল ছাদে, ছাদের মধ্যে, ছাদটা যে খুব বড় এক পাশ থেকে আরেকবার দেখা যায় না তাও তো না, ছোট। তো বলে যে ছাদের গেটটা মাঝখান বরাবর, আমার ঢুকলেই বাম দিকে হচ্ছে বাড়ির উত্তর দিকে এবং ডান দিকে বাড়ির দক্ষিণ দিকে। উত্তর দিকে কোনার সাইডে একটা বাঁশ ঝাড়ের, তো বাঁশ ঝাড়ের মধ্যে বেশ বাঁশ ঝাড়গুলো নড়ছে, কোনো বাতাস ছাড়াই নড়ছে, মানে বাতাস থাকলে তো অন্যান্য গাছপালাও নড়ছে, ওই বাঁশ ঝাড়টা আস্তে আস্তে নড়ছে। তো তারা মনে করে যে ওইখানে যাই, উনি অনেক থাকতে পারে, ওখান থেকে রেলিংয়ে নিচে নেমে যেতে পারে। 3তলা বাড়ির নামটা কি, আস্তে করে কর্নার দিকে দেখতে, আস্তে আস্তে উত্তর দিকে কর্নার দিকে দেখতে যাওয়ার সময় সব দেখলো যে বাঁশ ঝাড় ঘেসে একটা করই গাছের ডাল আসছে। সেই করই গাছের ডাল অন্ধকার, একবার গুটগুটে অন্ধকার না, কিছুটা হালকা ভিজিবল, খালি শব্দ আসছে, খুব বিভৎস শব্দ, কটর শব্দ, লাইক কেউ হাড় চিবিয়ে খাচ্ছে, ভেঙে খাচ্ছে। এবং একসাথে কয়েকজন একটা ভয়েসের মতো আসলো যে তোমরা ছাদে কি করো। এটা যদি একজন বলতো তাহলে একজনটা পরিষ্কার বুঝে যেত, 4-5 জন একসাথে বলো তোমরা ছাদে কি করো। ওনারা যে এইখান থেকে একটা দৌড় দিবে, দৌড় দেওয়ার সময় জাস্ট একটা জিনিস লক্ষ্য করলো যে এটা শিয়াল হতে পারে, বিড়াল হতে পারে, হোয়াট এভার দ্য প্রাণী, যে এমনভাবে তাকালো যে লাল দুটো চোখ তাদের দিকে কর্কট দৃশ্যে তাকিয়ে আছে। তো জাস্ট তারা, মানে ওইখানে সাধারণ মানুষ আমি আপনাদের দৌড়ি দিতাম, তো তারা হয়তো আমরা অজ্ঞানী হয়ে যেতাম, তারা সাহস করে দৌড় দিয়ে তারা নিচে নেমে দরজা বন্ধ করে আসলে যে ওই লোক আসলে ছাদের থেকে আমরা দরজা খুলব, আজকে রাত্রে আর দরজা খুলব। তাছাড়া না ট্রাই করলেন, রাত্রে দরজা খুললেন না, পরদিন সকালবেলা বাড়ি এলাকায় জানালেন জিনিসগুলো, কিন্তু সেই থেকেই তো অপেক্ষা শুরু, ওই হামজা সাহেব আসেনি না। আচ্ছা, সেই থেকেই আর ওনার কোনো ট্রেস করতে পারে না, কোথায় আছে কই গেছে, আর আসলো না আসলে 1 মাস হয়ে গেল। তো এর মাঝখানে উনি বাড়ি এলাকায় বললেন যে ভাই আঙ্কেল দেখেনি যেরকম আমাদের আমার রুমমেট হামজা উনি তো নাই অনেকদিন ধরে, পুলিশ আসলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোথায়, তো আমাদেরকে বাসা ছাড়ার ব্যবস্থা করে দেন, কারণ আপনাকে আমরা বলে রাখতেছি প্রতিটা মুহূর্তে ধরো না, কারণ পরে আমরা ফেসে যাবো, কোথা থেকে কীভাবে আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, কেউ ক্লেম করতে আসলে আমরা যদি কিছু না বলতে পারি, কারণ রুমমেট আমরা, যদি কেউ আমাদেরকে খুঁজতে আসে ওনাকে খুঁজতে আসে, আমি কিছু না পেলে আমাদেরকে জিজ্ঞেস করবো সবাই যে রুমমেটের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা। তো যাই হোক সামহা ওনারা মারিয়ালা ম্যানেজ করে থাকে, তোমরা কয়েকটা দিন থাকো, যদি ঝামেলা হয় আমি তোমাদেরকে বলেছিলাম চলে যাও, তোমাদের অ্যাডভান্স ব্যাক করে দেবো। তো
তুমি তোমরা চলে যাও। তো যাই হোক, ওনার বাড়িওয়ালার ছেলেকে বলে যে তুই যে ওদের ছেলে থাক, তাহলে তোরা ভয় পাচ্ছে, কারণ ঘটনার পুরাটা বাড়িওয়ালাকে তোমরা শেয়ার করে। যাই হোক, তো বাড়িওয়ালার ছেলে বলতে থাকে যে ভাই আপনারা আসার আগে আমি এই রুমে থাকতাম, আপনারা তো ভয় পেতেছেন, কিন্তু আমি কখনো এরকম কিছু দেখি নাই, কখনো এরকম কিছু শুনি নাই। আর ওই বাড়ির কোনাতে যে বাঁশঝাড়, ওটা কিন্তু রাসেল ভাই ওনাদের বাসাটা ঢুকতে গেলে দেখতো, কিন্তু কখনো ওই যে চার্জ করতে যেত না যে বাড়ির পিছনে কি আছে না আছে দেখতে যেত না আর কি। যাই হোক, ওনারা থাকলো 1 মাস। রাসেল ভাই 1 মাসের মধ্যে ওই হামজা সাহেবের কোনো খবর নেই, কোনো খবর নেই। তো খবর নেই মধ্যে উনি ভয়েই কাটাইছে প্রথমে 1-2 সপ্তাহ, কিন্তু পরবর্তী সময় যখন আসতেছে না আর কোনো কিছু দেখতেছে না, ওনারা নর্মালি 1 মাস কেটে যায় আর কি। তো হঠাৎ করে তার যে টেবিলে ওই লোকটা মানে কি বলে জুবাইর ভাই, যে উনি দেখতো যে প্রতিদিন খাতার মধ্যে কিন্তু লিখতো, সে কি করলো ওই খাতাটা দেখলো। খাতাটা আমরা একটা নর্মাল খাতা যখন আমরা কি ওপেন করি, প্রথম পেজটা এবং লাস্ট পেজটাই দেখি, মাঝখানে কি আছে দেখি না। কিন্তু ওনার সব পেজই একই লেখা, বাবা মাকে না বলা কিছু লেখা, বাবা তুমি থাকলে ভালো হতো, বাবা তোমাকে আমি ভালোবাসি। এক পেজে অনেকবার করে লেখা। হয়তো উনি কোনো রোগী ছিল বা কিছু একটা কিছু একটা হয়েছে তার সাথে, বা নাকি আসলে মানুষ ছিল, এই তো এরকম কোয়েশ্চেন আর কি। লাস্ট পেজে ওনাদের একটা ছবি, একটা দরজার ছবি, দরজার উপরে একটা বক্স করা, বক্সে মানে হুবহুই দরজাটার মতো রাখা, যেভাবে সিটকিনি দরজা দরজা না ছাদের দরজা, রুমের দরজা, আচ্ছা বাথরুমের যে দরজা, বাথরুমের রুমের দরজাটা, সেই দরজার মতো একটা বই, মানে সুন্দর ছবি আঁকা, খুবই সুন্দর, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। লেখা, আমাকে যখন তোমরা খুঁজে পাবো না এই জায়গায় স্যার, লাস্টে দেওয়া আছে, লাস্ট লেখা আছে। এই ছবিটা তারই আঁকা। তারই আঁকা, আচ্ছা সেই এঁকেছে, কারণ খাতা তো এর মধ্যে কেউ ধরে নাই, আর লাস্ট 1 মাসে এই রুমে কেউ ঢুকে নাই, তারা ছাড়া তো এই রুমে কেউ ঢুকবে না, আর এর মধ্যে নতুন কেউ ভাড়াও নেয়, কারণ ওই বাড়িওয়ালার ছেলে তার সাথে থাকে ঘুমায়। তো বাড়িওয়ালার ছেলেও তো এক ধরনের উইটনেস। তো যাই হোক, উনি দেখে যে ওই ছবিটার সাথে তার ওয়াশরুমের যে দরজার উপরে, আগেকার বাড়ি মানে এখনো অনেক বাড়িতে আছে যে রুম দরজার উপরে ছোট ছোট রুম খোপ করে রাখা, কিছু জিনিসপত্র রাখার জন্য, বা ওই প্যাসেজটা দিয়ে হয়তো বা যে আপনার স্যানিটারি প্যাসেজগুলো যায় আর কি। তো যাই হোক, এরকম গন্ধ কখনো আসে নাই বা এরকম কিছু তারা ট্রেস আউট করে নাই। তো প্রথমে তারা চেয়ার দিয়ে ওই দরজাটা খোলার ট্রাই করে, ওই ছোট খোপটা খোলার ট্রাই করে, পারে না, কারণ হাইটের সাথে ম্যাচ করে না। পরে নিচ থেকে বাড়ির কাছ থেকে একটা মই নিয়ে আসে, এবং তার বাড়ির ছেলে ওই মুহূর্তে প্রেজেন্ট ছিল। তো মই নিয়ে ওইটা খুলে দেখে যে একটা বস্তা, এবং ওই বস্তা থেকে শুকনো রক্ত গড়িয়ে আসছে, যে ওইটা শুকিয়ে গেছে, রক্তটা শুকনা, এবং খুব বেশি দিনে না, হয়তো 20-15-20 দিনের ঘটনা। গন্ধ বিকট পটকা গন্ধ। তো তারা তো এখানে যাবেও না হয়তো এই গন্ধ থেকে, ইঁদুর মরা গন্ধ খুবই নর্মাল, এটা এর থেকেও খারাপ গন্ধ। তো বাড়িওয়ালাও এসে দেখে, মানে মইতে উঠে দেখে যে আসলেই কিছু একটা আছে। তো তারা পুলিশকে ডাকে, এবং পুলিশ এসে ওই বস্তাটা নামে, বস্তাটা খোলার পর দেখে 22 টুকরা লাশ ওইটার ভেতরে, ওই কপের ভেতরে। ওই 22 টুকরা লাশ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামড়ের দাগ, এবং সব মাংস ক্ষয়ে যায় না, কিছু কিছু মাংস লেগে আছে। গন্ধ বাড়ির নিচে, এই গন্ধতে ওনাদের থাকাই মুশকিল, বাড়ির নিচে নিয়ে গেছে। তারপরে দেখতে লোকজন, এলাকার উচিতজন ভিড়ও হয়ে গেছিল, জায়গায় অনেকে দেখতে এসছে যে ছোপ কামড়ের দাগ, মাথার চুল আছে প্রপারলি, মানে মোটামুটি সবকিছুই নাই ওখানে, অবস্থা খুবই খারাপ, বিভৎস। খালি একটা জিনিস স্ট্রেস করতে হয়েছে, যে হামজা সাহেবের যে পাঞ্জাবি, সেই পাঞ্জাবি থেকে বুঝতে পেরেছি যেটা হয়তো ইনি হবে নাকি। তো এইটা তো রাসেল ভাই খুবই অলৌকিক, যে 1 মাসের মধ্যে তার সাথে এই ঘটনাটা খাতায় লিখে সেই ছবি দেখাটা, সেখানে সে লিখে গেছে যে তোমরা যদি কোথাও আমাকে না পাও তাহলে এই জায়গা, সেটা খুবই অদ্ভুত। তো যাই হোক, রাসেল ভাই এরপরে ওই পুলিশ দেখে যেখানে কেস করার কোনো লোক নাই, কোনো আত্মীয় স্বজন নাই, চারিপাশে ঘেটে ওনার কোনো আইডি কার্ড বের করতে পারে নাই, কিচ্ছু খুঁজে বের করতে পারে না, কিছু না, খালি কোনো ট্রেসই করতে পারে না। অ্যাকাউন্টিং এর কিছু একটা বই তার টেবিলের মধ্যে, তার ব্যাগ, কাপড় চোপড়, কোনো ধরনের কিছু টাকা পয়সা, এছাড়া কিছু নাই রাসেল ভাই, আর কিচ্ছু না, নট ইভেন সিঙ্গেল থিং যেটা দেশে ট্রেস আউট করতে পারছে কোন এলাকার লোক, কোন এলাকার ছেলে। তো যেহেতু ক্লেম করা কোনো লোক নাই, মানে পুলিশ নিজের থেকে একটা জেনারেল ডায়েরি করে এটা পোস্টমর্টম করে দাফন করে ফেলে। কিন্তু এই পরবর্তী সময়ে পুলিশ কি করলো না করলো এইটা নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই, তাদের ধান্দা হলো কখন বাসাটা ছাড়ে। সেটাই তো মানে মেইন টেনশন তাদের। আপনি হলেও তাই চিন্তা করতেন, প্রত্যেকেই হয়তো বা আপনি না জানিয়েই চলে যেতেন, যা আমার যা জিনিসপত্র থাকবে এই জায়গায় আমি থাকবি, কিন্তু তারপরেও তারা পুলিশ বলে গেছে যে যতদিন পর্যন্ত এটা একটা ইনভেস্টিগেশন আমরা আপনাদের রিপোর্ট না দিই, ততদিন আপনারা এখানে থাকবেন। তো যাই হোক, মানে রুলস অনুযায়ী তাকে থাকতে হয় এই জায়গায়। একটা পর্যায়ে লাস্ট মোমেন্টে পুলিশ যখন অব্যাহতি দিয়ে যে না আপনারা যেতে পারেন, বা আপনারা এখান থেকে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, পরে তারা বাসাটা ছেড়ে দেয়। কিন্তু যেইটা তাকে এফেক্ট করে ফেলে রাসেল ভাই, মানে এটা মানে ওনার জন্য
কাল হয়ে দাঁড়াবে নাকি মানে মানুষজন কিভাবে চিন্তা করবে, প্রথমে আমিও বিশ্বাস করি নাই। প্রথমে বিশ্বাসের পাল্লাটা আসলে ভারী হবে না, যারা বিশ্বাস করে তাদের পাল্লাটাই ভারী হবে। তো অনেকে বলে তার সাথে জিন আছে, এলাকায় অনেক বিড়বিড় করে কথা বলে, রাস্তাতে হাঁটার সময় বিড়বিড় করে কথা বলতে থাকে। অনেকে বলে তার সাথে জিন আছে, হয়তো অনেকে বলে তার সাথে জিন পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে সিজোফ্রেনিয়ার রোগীর মতো হয়ে গেছে, যে সে ফিস ফিস করে খালি ওই একটাই শব্দ শুনতে পায় এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত, যে তোমরা ছাদে উঠতে পারো, সেটা এখনো 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 এইটা তার মানে শোনার উনি পরে ওই পরিস্থিতি ওনার থেকে আসলে হিতাহিত বেরিয়ে জ্ঞান আসতে ঠিক পারেন থাকে না। না। ওই পরিস্থিতি তো অবশ্যই তাকে এফেক্ট করে, এটা হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। যখন এরকম হয়, তুমি একটা রুমের দরজা বন্ধ করে নিজেকে আটকে রাখো। এর কারণে রাসেল ভাই, যে আমার ইচ্ছা ছিল যে ওনাকে স্টুডিওতে নিয়ে আসার জন্য, যে পারিবারিকভাবে আমি যখন রিকোয়েস্ট করি, তারা আমাকে করেন নাই তাকে এখানে নিয়ে আসার জন্য। তারা চায় না কোনো রিস্ক সিচুয়েশনে না, সেটা তো স্বাভাবিক। আলহামদুলিল্লাহ এই ঘটনাটা আমি একদম মানে অনেকে মনে করতে পারে কি বলেছি, কিন্তু এইটা যখন কারোর সাথে ঘটে যাবে আসলে এলাকার লোকজন তাকে পাগল বলেই জানে আসলে, সত্যি কথা বলতে। মন দিয়ে শুনবেন প্রথম ঘটনাটি। খুবই 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 স্পেশাল একটা ঘটনা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে ধন্যবাদ, রাসেল ভাইকেও ধন্যবাদ বড় আমাকে খুঁজে বের করার জন্য। আমি আসলে হারিয়ে যাই আসলে মাঝে মাঝে। হ্যাঁ, তো যে ঘটনাটি রাসেল ভাই আপনাকে হালকা হিন্ট দিয়েছি, সেই ঘটনাটিতে যাচ্ছি। ইসমাইল হোসেন নামে আমার পরিচিতের ফ্রেন্ড আর কি, তার কাছ থেকে ঘটনাটি পাই। তো ঢাকা শহরে একটি স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পাশ করবার পর একটি কোম্পানিতে চাকরি হয় আর কি, নোয়াখালীতে তার শিফটিং। তো নোয়াখালীতে পৌঁছাবার পরে, চাকরি পাওয়ার পর মোটামুটি ফ্যামিলির সবাইকে ঢাকা থেকে ছেড়ে নোয়াখালীতে তাকে চলে যেতে হয়। তো যে অফিসে চাকরি নেয় সেখান থেকে প্রায় বাসা খুঁজতে খুঁজতে 10 কিলো ভেতরে একটি বাসাতে তার মানে সে পেয়ে যায় একটি বাসা, এবং রুমটা মোটামুটি খুব পছন্দ হয় তার। তো সাথে সাথে সে কনফার্ম করে ফেলে যে আমি রুম দুটি নিবো আর কি। তো যেদিন উনি ওইখানে যায়, তো মোটামুটি সবকিছু ফিক্স করে ওই বাসায় উঠেন আর কি। তো উঠার পরে রাসেল ভাই মোটামুটি সব আপনার আসবাবপত্র সবই ওই জায়গা থেকে তার কিনতে হয়, কারণ ঢাকা থেকে তত কিছু নেওয়া সম্ভব না। রাইট, কিনে ওইখানে সবকিছু গোছাতে গোছাতে রাত 12টা বেজে যায়। তো এর আগে কিছু ঘটনা রিওয়াইন্ড করি আর কি। তো ওই বাসাতে আসলে বাসাটা ওই গলিতে সবার লাস্ট একটি বাসা। বাসাটা বিল্ডিং এর আশেপাশে সবকিছুই টিনের বাড়ি, 2008 সালের ঘটনা বলছি। আশেপাশে টিনের বাড়ি থাকবার কারণে ওই বাসাটা সবার চোখে পড়ে। তো ওই এলাকায় কারেন্ট না থাকলে, পল্লী বিদ্যুতের এরিয়া, তো কারেন্ট না থাকলেই বললে চলে। রাত্রেবেলা কারেন্ট আসে, তা কিছুক্ষণের জন্য আসে, আবার অনেক সময় আসে না। এটা স্পেশালি ঘটে শীতকালে। আচ্ছা, তো ঘটনা যেটা আমি বলছি সেটা শীতকালের ঘটনা। তো যে লোকটা আপনার বাসাটা নেয়, সে শুরুর দিকে রুম দেখেই পছন্দ করে। আসলে যখন সন্ধ্যার দিকে বাসায় আসবাবপত্র নিয়ে আসে, তখন তার কাছে কেমন জানি লাগতে থাকে, আসলে বাসাটার মধ্যে একটু ডিসকমফোর্ট লাগতে থাকে। এটা কিরকম বাসায় উঠলাম, কেমন কেমন একটা আজীব ফিলিং। তো সবচেয়ে নোটিসেবল জিনিস হচ্ছে যে বাসায় ঢোকার সময় মাঝখানে কলাপসিবল গ্যাস, বাম পাশে একটা ট্যাঙ্কে আছে, মানে ডিপ টিউবওয়েল থেকে পানি উঠে নিয়ে আসে ওই ট্যাঙ্কে রাখে, পরে এটা সাপ্লাই দেয়। এবং ডান পাশে একটা ছোট কবর। তো কবরটা চারিপাশে আপনার দেয়াল দিয়ে পাকা করা, এবং লেখা আছে যে চানমিয়া মৃত্যু জন্ম সালটা ওনার আমি মনে করতে পারছি না আসলে, মৃত্যু সাল এখন 21 সাল। আচ্ছা, অনেকদিন আগের কথা না আর কি। তো উনি বাসায় সবকিছু গুছিয়ে রাত্রে 12টার দিকে মানে খাওয়ার জন্য বের হয়। আসলে বলতে গেলে ওনার বাসায় তখন আর রান্না কিছু হয়নি, আশেপাশের মানুষকে চিনে না, তো কেউ হেল্প করবার মতো নাই। তো ওনার সাথে একজন ছিল, সে ওনার সবকিছু গুছিয়ে সন্ধ্যার দিকে চলে যায়। তো উনি 12টার দিকে দেখে যে আসলে ভাত বা ভাতের ব্যবস্থা আছে, চাল আছে, কালকে একটা ডিম আর টমেটো হয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা, তো সে কি করে বাসার থেকে বের হয়। তো হাঁটতে রাসেল ভাই 12টা পাতে তার মোবাইল ফোনে দেখে যে 12টা বেজে গেছে, পাবে কিনা। তারপরে সে রিস্ক নিয়ে বের হয়। হাঁটতে কোন সময় পৌনে 2টা বেজে গেছে সে সেটা জানে না। আচ্ছা, সে দেখে যে সামনে হাইওয়ে। তো হাইওয়েতে সে দাঁড়িয়ে দেখে যে আশেপাশে কোনো দোকানপাট কিছুই খালি নেই। তো একটা ট্রাক স্ট্যান্ডে একটা ছোট্ট দোকান খোলা, ওখানে সে মানে খাওয়া দাওয়া করে। রাতের খাওয়া কোনো রকম পরোটা আর লটপটি বলে অনেকে রাস্তায়। তো এটা খেয়ে সে বাড়ির দিকে রওনা হয়। হবে তো এত বলতে চিন্তা করছে যে আমি 1.5 ঘন্টা ধরে এত দূর হেঁটে ফেললাম, তো টায়ার্ড লাগতেছে, আমি যদি এখন আবার ব্যাক করতে যাই আরো ঝামেলা হয়ে যাবে। তো বেটার আমি একটু ওয়েট করি, দেখি রিক্সা পাই কি। আচ্ছা, তো হঠাৎ করে দেখলো একটা রিক্সাওয়ালা। ওই রিক্সাওয়ালার গঠনটা বলেই রাসেল ভাই একটু, যে ওনার বয়সটা অলমোস্ট 60 বছরের উপরে হবে।
তো রিক্সায় ওঠার আগে যে জিজ্ঞেস করলো যে মানে সে জিজ্ঞেস করতে যাবে এদিকে যাবেন কিনা, কিন্তু ওনার মাথার মধ্যে এলাকার নামটা ভুলে গেছে। তো হঠাৎ করে রিক্সাওয়ালাটা এলাকার নামটা বলে দেয়, আপনি কি ওই দিকেই যাবেন কিনা। তো উনি বলে যে উনি হতভম্ব হয়ে যায়, যে আপনি কিভাবে জানলেন। জানার কোনো কথাই না, হঠাৎ করে জানতে পেরে। তো রিক্সাওয়ালা জিনিসটা তেমন কিছু গুরুত্ব দেয় না। তো সে নিজেকে বোঝাতে থাকে যে হতে পারে সে আমাকে ফলো করেছে, তো কাস্টমার নাই হয়তো এই জায়গা পর্যন্ত চলে আসছে আমাকে নিতে। তো আমি রিক্সায় উঠি। তো সেই রিক্সায় ওঠার পরে রিক্সাওয়ালা প্রায় ঘন্টাখানেক তাকে নিয়ে টানে। তো যে আমি 1.5 ঘন্টায় হেঁটে চলে আসছি এই জায়গায়, তো রিক্সা দিয়ে 1 ঘন্টা তো কোনো কথাই না। আর ইলেকট্রিসিটি নাই যেহেতু, রাসেল ভাই সব ঘুম, রাত্রেবেলা 2টা বাজে ওই জায়গায় পুরো অন্ধকার। সে কোথায় যাচ্ছে রিক্সাওয়ালা তার কোনো ধারণাই নেই। আর সে অতটা ভালো করে রাস্তাটা খেয়ালও করেনি আসার পথে, কিন্তু সে হেঁটে গেছে। আচ্ছা, তো বুঝতে পারছে যে আমি সোজা যদি হাঁটা দিয়ে বাড়ি পর্যন্ত যাবো, কিন্তু রিক্সা দিয়ে তো আমি সোজাই আসতেছি, কিন্তু রিক্সাওয়ালা যে আসলে কোথায় নিচ্ছে আমাকে, হয়তো সে হয়তো শর্টকাট জানে, ডানে ঢুকাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে আমি কোথায় যাচ্ছি। তো আমি রিক্সাওয়ালাকে খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, উনি জিজ্ঞেস করলো যে কাকা আপনি আসলে নিতে পারবেন তো আমাকে জায়গা মতো। তো রিক্সাওয়ালা বলে আপনি একটু টাট মেরা বসেন। তো উনি রিক্সাতে বসে থাকে এবং ভয়ে আল্লাহকেও ডাকতে থাকে যে হঠাৎ করে যদি কোনো সন্ত্রাস এসে অ্যাটাক করে তো মোবাইল ফোনটাও যাবে, টাকা পয়সাও যাবে, সাথে যেসব জায়গা আছে। তো তিনি দোয়া পড়তে পড়তে একটা সময় রিক্সাওয়ালা একটা জায়গায় থামে। উনি দেখে দূর থেকেই দেখতে থাকে আকাশের চাঁদের আলোয় ওখানে প্রায় 1000 খানেক মানুষ দাঁড়ানো। বাপ রে বাপ। এবং তখন তো গ্রাম অনুযায়ী অনেক গ্রাম অনুযায়ী অনেক মানুষ আছে। এবং অনেক রাত মানে কি 2টার দিকে সে রিক্সায় ওঠে 1 ঘন্টা পর। ওই সময় এত মানুষ গ্রামে সাধারণত জেগে থাকার কথাই না। তো এত মানুষ জেগে আছে, মানে এত মানুষের মাথা দেখা যাচ্ছে যে উনি বুঝতে পারছেন আসলে আমি কোনো সেফ জায়গায় আছি না সেফ জায়গায় নাই। উনি ধারণা করতে পারছেন না, মনে মনে কান্না করছে, মানে কান্নাটা জাস্ট বের হচ্ছে না, জাস্ট এরকম অবস্থা। তো রিক্সাওয়ালা নেমে বলে কাকা আমার সাথে একটা জানাজা পড়বেন। হঠাৎ করে উনি খুব আচমকা খেয়ে যায়, আমি জানাজা পড়তে বলতেছে। তো সে ভারাক্রান্ত মনে বলে কাকা আপনি আমাকে বাসায় নামাই দিয়ে আসেন, আপনি এসে জানাজা পড়বেন। উনি বলে মুর্দারে কষ্ট দিতে চান, আপনার জানাজা পড়লে তো আপনারই সব, মুর্দারও সব, জানাজাটা পড়ে যান। উনি নিচে নামে, দেখলো যে ওটা বলতে বলতেই রিক্সাওয়ালার মধ্যে নাই, চলে গেছে ভিড়ের ভিতরে। তো সেও ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে ভেতরে যায়। সে বলছে আমি ভিড় ঠেলতেছি, আসলে কারে ঠেলতেছি আমি জানি না অন্ধকারে, আর কে আমার পাশে কে পাশ কেটে আমাকে জায়গা দিচ্ছে। সে আগানোর পর দেখে সত্যিকারের একটা লাশের খাটিয়াটার মধ্যে একটা লাশ শুয়ে আছে। আর যে লোকটা তাকে নিয়ে এসছে সে একটা রুম থেকে বেরোলো, পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে আসছে। মানে একদম মানে ইমাম সাহেবরা যেরকম ইমাম সাহেবের থাকে ঠিক একইভাবে সে বেরোলো রুম থেকে। মনে হচ্ছে যে সে এখনই পুরো ফুল প্রস্তুত নিচ্ছে তার জানাজাটার জন্য। আচ্ছা, তো জানাজার জন্য বলে যে কি আপনি উজু করেন। তো সে উজু করলো, উজু করার পরে লাশের খাটিয়া ধরে, কারণ এখানে তো লাশের খাটিয়া ধরার লোকজন নাই। উনি তো বলে কি আমি তো এত মানে ওনার আসলে মনের অবস্থা রাসেল ভাই আমি আপনি কেউ ফিল করতে পারবো না। ওই মুহূর্তে এত রাতের বেলা ওই জায়গায় দাঁড়া থাকে সাদা ওই লোকটাই আসলে ফিল করতে পেরেছেন যে আমি লাশের খাটিয়া তুলবো। এখন বলে যে আশেপাশে লোকজন নাই, আমি চারিপাশের দিকে হাজার মানুষ, লোক লাশের খাটিয়া ধরার লোক নাই। তো সে কি করলো, ভয়ে ভয়ে সে রাসেল আসলে ওনার কথা ছাড়া কথা ধরা ছাড়া কোনো উপায় ছিল না, ওনার কথা শোনা ছাড়া কোনো উপায় ছিল না। সে কি করলো, লাশের খাটিয়াটা তার বলে যে আপনি ওই রিক্সাওয়ালা বলে দিচ্ছে আপনি সামনের বাম পাশের হ্যান্ডেলটা ধরবেন, হাতলটা ধরবেন। তো সে ধরলো, বলে যে আমি লাশটা উঠালাম, আমার কাছে মনে হচ্ছে আমি একটা তুলা রাখলাম আমার কাঁধের উপরে, কোনো ওজন নাই, কোনো ওয়েটই নাই। আমি কি ধরতেছি তাহলে কাঁধের মধ্যে। তো আমাকে খুব জোরে, আমি হাঁটা শুরু করবো এমন সময় খুব জোরে একটা ঝাড়ি দিল আমাকে রিক্সাওয়ালা যে এই আপনি কালিমা শাহাদাত পড়েন না কেন। আমি আরো জোরে কালিমা শাহাদাত পড়া শুরু করলাম। আমার পড়াশোনা শুনে সবাই পড়া শুরু করলো এবং যারা আমার পিছনে আসছে তারা একটা ডিস্টেন্স মেনটেন করে আসছে, সাথে দিয়ে কেউ হাঁটছে না। আচ্ছা, আমি হাঁটছি, প্রায় 15 মিনিট হাঁটার পরে দেখলাম একটা জায়গায় কবর খোঁড়া আছে। আশেপাশে আমি কিছু দেখতে পাচ্ছি না, চাঁদের বেলা আমি হালকা কবরটাই দেখতে পাচ্ছি, মাটি উপরে ওঠানো একটা কবর খোঁড়া, চারিপাশে বেড়া লাগানো। আমি কি করলাম, উনি বলতেছে যে আমি লাশের খাটিয়াটা ওইটার কবরটার পাশে রাখা হলো এবং ওই হুজুর বললো যে সরি আসলে আমি একটা জিনিস মিস হয়ে গেছি, জানাজা হবে। আচ্ছা, আমি মিস করে গেছি। তো জানাজা পড়তে যাবে, তো কবর দেওয়ার আগে একটা মাঠের সামনে সবাই জমায়েত হলো। বলে যে উনি বলছে যে আমি জাস্ট লাশের খাটিয়াটা রাখলাম, আমাদের যে রিক্সাওয়ালা সে আমাকে যে নিয়ে এসছে সেই জানাজা পড়াবে। আমার পাশে আস্তে আস্তে দেখলাম অনেক মানুষ দাঁড়ালো,
আমার কাছে মনে হচ্ছে না আসলে না 1 লক্ষের বেশি মানুষের তার কথা আর কি, সে মুখে মুখে 1 লক্ষের বেশি মানুষ আছে, এরকম 10টা কাতার হলো। আসলে মানুষ তো উনি গণে নাই, কিন্তু বলে মনে হচ্ছে যে অনেক মানুষ, আচ্ছা। যে 10টা কাতার হবে। জানাজা শেষ হলো, আবার ওর লাশটা কাঁধে নিয়ে আমি কবর পর্যন্ত আসলাম। এখন আমাকে ওই রিক্সাওয়ালা বললো যে তুমি মাটিতে নামো, কবরে নামো। তো সে বললো যে কবরে নামো মানে, বলে হ্যাঁ আপনি কবরে নামেন, তুমি কবরে নামো। তো সে কবরে নামলো, কবরে নামার পর একটা লোকও তার সাথে কবরে নামলো, এবং সেই চাচা রিক্সাওয়ালা তাকে সেই লাশটা হাতে দিল। এবং রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওই লাশটা নড়ছিল, যে এই লাশটা হাত পা নড়ছে এই সাদা কাপড়ের ভেতরে। আমি কি করছি আমি জানি না, আমি জাস্ট আমার এই নিঃশ্বাসটা আল্লাহর নামে ছেড়ে দিয়েছি। আমি যদি মারাও চাই আমার আর কোনো আক্ষেপ থাকবে না। এখন কি হচ্ছে আমি তার নিজের সাথে, সে বলতে যে আমার সাথে কি হচ্ছে আমি নিজেও জানি না। সে লাশটা নামালো, বললো যে লাশটা একটু পশ্চিম দিকে কাজ করে দেন এবং উপরে গিটটা খুলে দেন। উপরে গিটটা খোলার পরে হালকা মাথাটা বের হওয়ার কারণে দেখলাম যে মুখটা একটা হাসি দিয়ে আছে একটা মানুষ ঘুমন্ত অবস্থায়, চাঁদের আলোতে হালকা একটু বুঝতে পারলাম। তাও আমি শিওর না, উনি বলছে তাও আমি শিওর না যে আসলে আদৌ হাসি দেওয়া কিনা। আমার সবই মনের ভুল সম্ভবত। আমাকে টান দিয়ে হাত দেয়, আমি এখনো সেই জিনিসটা ফিল করতে পারছি যে আমাকে টান দিয়ে কবর থেকে উপরে ওঠালো। মাই গড। এবং বললো যে 10 কদম আমার কদমটার কথা মনে নাই, কত 20 কদম পেছনে যেতে বললো। আচ্ছা। অটোমেটিক দেখা গেল যে কবরের মধ্যে সব মাটি আস্তে আস্তে কবরের উপর উঠে গেছে, সুন্দর হয়ে কবরটা হয়ে গেল। চারিপাশে বেড়াটা আবার সুন্দর করে লেগে গেল, অসম্ভব সুন্দরভাবে, মানে কোনো কষ্ট ছাড়াই কবর হয়ে গেল এবং সবাই মোনাজাত করলো। আচ্ছা। এবং তার সাথে পিছনের সবাই মোনাজাত করলো। আচ্ছা। মোনাজাত ধরে শেষ হওয়ার পরে ওনার কাঁধের মধ্যে হাত রেখে চাচা বলল, বাবা চলো বাসায় যাই। তো উনি খুব কান্না স্বরে, কাকা আমাকে বাসায় নামাই দিয়ে আসেন। তো বললো এটাই তো তোমার বাসা, টেনশন কিসের, দেখো তুমি ভালো করে খেয়াল করো। আর আস্তে করে কানে দেখলো যে দূর থেকে ফজরের আজান, মাইক ছাড়া যেসব মসজিদ আছে ফজরের আজান আস্তে আস্তে কানে আসতেছে। হঠাৎ করে সে পিছন থেকে সোজা তাকানোর পর দেখলো যে তার বাসার সামনে সে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে আমি চলে এই কবরটাতে বললো, হ্যাঁ পিছাতে বললো, হ্যাঁ তখন ওখানে হয়তো কিছু একটা। সাথে সাথে দেখলো যে তার নিজের বাসার সামনে কবর, এবং আস্তে আস্তে হালকা হালকা আলো বোঝা যাচ্ছে, কেউ হয়তো লাইট জ্বালিয়েছে বা কিছু একটা ওই বিল্ডিং এ নিচে সেই কবরের জায়গায়। তাহলে সে চিন্তা করছে, তাহলে আমি এই যে 1921 সালে যে মারা গেছেন তাকে কি এতক্ষণ নিয়ে আসলাম, আমি নিজে আবার দাফন করলাম, রাইট, আমি আবার তাকে দাফন করলাম নাকি? তো তার মাথার মধ্যে সারাক্ষণ এই জিনিসটা ঘুরছে, এবং সে বাসার ভিতরে ঢোকার কোনো চান্স পেল না। সে একটা পর্যায়ে দেখলো সেই লোকটা, সে চাচা আস্তে আস্তে হেঁটে হেঁটে সে কবরটা ঢুকে গেল এবং চোখের সামনে এটা দেখতে পেল। আচ্ছা। তো চাচার তো ঘটনা ওখানে এসে সে হতভম্ব অবস্থায় তার ওই বাসার সামনে দাঁড়িয়ে, বাসায় ঢোকার কোনো সাহস তার নাই। সে আস্তে করে আল্লাহর নাম নিতে নিতে মসজিদে চলে গেল পাশে। ওই মসজিদে সে নামাজ পড়ার পরে দিনটা কোনো রকমে, ওই রাতটা কোনো রকমে কাটিয়ে সাথে সাথে তো সকাল হয়ে গেল। কিছুক্ষণ পরে হুজুরকে নিয়ে বাসায় যে আসবাবপত্র সব নামে নিয়ে এসে হুজুরকে জিজ্ঞেস করলো যে আমি এই জিনিসটা সারা রাত আজকে এই জিনিসটার এই অবস্থায় ছিলাম, আপনারা ডিসক্রিপশন কি দিবেন, আমি কি স্বপ্নে ছিলাম নাকি অরিজিনালি ছিলাম? তো হুজুর বলে আপনি কিসে ছিলেন আমি জানি না, আপনি চলে যান এখান থেকে, আপনার যদি যাইতে ইচ্ছা করে, এত ভয় লাগে। সে আর থাকার সাহসটা ওখান থেকে সে চলে যায়, আর ওই বাসার আশেপাশে সে আর ফেরে না। এটাই ছিল রাস্তা। অনেক বাংলাদেশে আসার পরে রিসেন্টলি যখন বাংলাদেশে বাইরে গেছি, এটা কানেক্টিং ঘটনা। মানে কানেক্টিং ঘটনা, আমি আসার পরে জিনিসগুলো একটু ফিল করেছি হ্যাঁ। আমার ছোট ভাইয়ের সাথে। আচ্ছা ফিল বলতে মানে হ্যাঁ ফিলই আর কি, বলতে পারেন যে দেখি নাই কিছু। আচ্ছা। ওই জিনিসটা অনেকে যেরকম দেখে আমাকে বলছে, আমি শুনছি, এখানে শেয়ার করছি, আমি এটা রাসেল ভাই কিছুটা ঘরের মধ্যে ফিল করেছি। আচ্ছা। আমার বোনের কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, তো বাসার মোটামুটি খালিই থাকে। তো আমার ওয়াইফ তখন আপনার আমার শ্বশুর বাড়িতে ছিল মিরপুরে। তো কাহিনী হচ্ছে যে আমার ঘটনা থেকে একটু বলি হালকা, পরের পরবর্তী সময় আমি নেক্সট ঘটনায় যাই। ওই দিন রাত্রেবেলা রাসেল ভাই আমি মানে গেম খেলে তো রাসেল ভাই জানেন আগে হ্যাঁ, এই জানি। 2010-এ বলেছি গেম খেলার পরে আমি পড়তে বসছিলাম, আমার রাত 3টা বেজে গেছে। তখন হঠাৎ করে আমার রুমের মধ্যে knock। আমি প্রথম কে, হ্যাঁ মানে জোরেই জিজ্ঞেস করি কে, কি হয়েছে, আমি এভাবেই জিজ্ঞেস করি কি হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেছে। আমি দেখি যে কেউ কোনো সারা শব্দ নাই, আর আমার ঠিক রুম থেকে ধরে অপোজিটের রুম আমার বাবা মার। তো বাবা মা বছর 2 হয় দরজাটা মানে খুলেই ঘুমায়, কারণ এই আমার ছোট ভাইটা যখন ছোট ভাইয়ের ড্রয়িং রুমে শুতো, আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে সে তার নিজের রুমে চলে গেছে। হঠাৎ করে আবার কিছুক্ষণ পর দরজা knock, আমি দরজাটা খুলে ফেলি, ছোট ভাই দাঁড়ায় হাত পা কাঁপতেছে। তোমার কি হয়েছে? তুই তো আমার রুমে আছো, আমার রুমে গেলাম।
যে রুমে আমি আগে থাকতাম শিফট করে আমি অন্য রুমে চলে গেছি। এই রুমে আমি আগে থাকতাম। আলিফ ভাই দেখ, আর ওই রুমে দেখি যে বিকট আওয়াজে সে সূরা ইয়াসিন ছেড়ছে, ল্যাপটপে সাউন্ড স্পিকার ছেড়ে তোর এই যে সূরা ইয়াসিন ছেড়ছে। আমার বাবা মা গভীর ঘুম। তখন রাত 3টা বাজে, ফজরের আজান দেয় হচ্ছে 5:30-এ। তো আমি বললাম যে কি হয়েছে ভাই, তুই একটু খাটে বস। আমি বসলাম খাটে, আমি দেখলাম যে ভাই আমি এই আতরের স্মেল আগে কখনো শুনি নাই। এত সুন্দর গন্ধ, মনে হয়েছে যে আমি বসছি না, আমার সারা শরীরের গন্ধ হয়েছে, এত সুন্দর গন্ধ। তো আমি বললাম যে কি হঠাৎ আতরের গন্ধ, বলে কি হ্যাঁ, আমি শুয়ে শুয়ে গান শুনতেছিলাম, এই জানালার পিছন দিয়ে আতরের গন্ধটা এত সুন্দর করে আমার কাছ থেকে এসে এই দরজা দিয়ে বেরিয়ে গেল আমার দরজা। আচ্ছা, দরজা দিয়ে বের হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। আমি বললাম তুমি আতরের গন্ধ কিভাবে শুনলা, মানে আতরের গন্ধ যে মুভ করতেছিল তুমি কিভাবে দেখলা? বলে ভাইয়া আমি আতর গন্ধ দেখলাম, আমার উপর দিয়ে একটা বাতাসের মতো গেল, গন্ধওয়ালা বাতাসটা আস্তে আস্তে আমার রুম থেকে যাচ্ছে, আমি ফলো করতেছি, আমি জানি না আমি কেন ফলো করছি। আমি বললাম যে আচ্ছা এক কাজ করো, তুমি দরজাটা খোলা রাখো, আমি আমার দরজা খোলা রাখি, যদি কোনো প্রবলেম দেখো আমাকে জানো। তো আধা ঘন্টা পরে আমি আবার রুমে উঠে গিয়ে ওর রুমে জিজ্ঞেস করলাম, এই তুমি আর কোনো গন্ধ পাইতেছো? বলে আরিফ ভাই তুই এখন খাটে এসে বসে দেখ, আমি আসলেই বসলাম, হয় কোনো গন্ধ না। মানে একটা আতরের গন্ধ কিন্তু অনেকক্ষণ থাকবার কথা, যদি আমি যেভাবে ডিসক্রাইব করতেছি আপনাকে, ওই জায়গায় এখন আর কোনো গন্ধ নাই। কিছুক্ষণ পর ও বললো আলিফ ভাই, আমি দেখলাম যে ড্রয়িং রুমের, আমার ড্রয়িং রুম হচ্ছে ভাইয়া আপনার থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, তো গ্লাসটা লাগানো ছিল। বলে যে আলিফ ভাই আমি দেখলাম থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে যাচ্ছে, বাতাস কখনো থাই অ্যালুমিনিয়াম গ্লাস নাড়াতে পারবে না। না এটা সম্ভব না। বলে থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে গেলে ভাইয়া আমি দেখলাম যে পর্দাগুলো নড়তেছে। আচ্ছা, ও আমাকে ডিস্টার্ব করতে পারে। আমি বললাম কে তোমাকে ডিস্টার্ব করতেছে? আমি আসলেই দেখলাম রাসেল ভাই থাই অ্যালুমিনিয়ামের গ্লাসটা খোলা। তা আমি বললাম এটা তুমিই খুলছো, তুমি আমার এখন এসে বলতেছো যে আলিফ ভাইটা খুলছে, কেউ কে জানি খুলে গেছে। মানে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি নাই ভাইয়া, আপনি বিশ্বাস করতেন না, কোনো নর্মাল মানুষ বিশ্বাস করবে না, এই জন্যই আমাদের ম্যাক্সিমাম বেসনের ভালো আছে, বিশ্বাস করে না তো কেউ। সেটাই। হঠাৎ করে একটা শব্দটা বিকট আওয়াজ, আমাদের রুমের আমাদের মেইন দরজা যে ঢুকতে এন্ট্রান্সে আমাদের এখানে ছোট একটা লিভিং রুমের মতো, আমার বাইরে গেস্ট আসছে, এখানে বসতে দিই, গায়ে পাশে আসতে বসে এখানে। তো কি হয়, লাইটটা ওইটার উপরে, মানে আমরা একটা লাইট দিয়ে রাখছিলাম, মানে সুন্দর একটা লাইট দিয়ে রাখছিলাম, ঠাস করে একা। আমি বললাম যে তুমি ও মানে আমি বলছি যে লাইটটা একটু জ্বালাবো, সুইচ দিতে গেছে, ঠাস করে একটা ফুটে। অথচ এই লাইটটা কিন্তু রাসেল ভাই মনে করেন 5-10 বছর ধরে করলাম, আচ্ছা, কোনো প্রবলেম হয়নি, হঠাৎ করে ফুটে গেল। তা আমি ভাইয়া নর্মালি নিছি যে যাক অনেকদিন হয়ে গেছে, লাইট হয়তো ফুটে গেছে, জিনিসটা ওভাবেই কানেক্ট করলাম, যাক বাদ দাও, এতবেলা ঘুমাও, কিছুক্ষণ ফজর আজান দিয়ে দিচ্ছে। আমি বললাম যে যেহেতু তুমি একটা খারাপ জিনিস তুমি দেখতেছিলা, কিছু একটা ফিল করছো, তুমি নামাজ পড়ে ঘুমাই যাও। পরের দিন সকালবেলা বাবা মার সাথে কথা হলো, বাবা বললো যে তোমরা রাতের বেলা শব্দ করতেছিলা, কারণ আমি বললাম যে তুমি তো শুনছো? বলে হ্যাঁ, তোমরা শব্দ করার আগে আকিবের ইয়াসিন সূরার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আকিব আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, আমার দরজার পাশে দাঁড়ায় অনেকক্ষণ ধরে ডাকছে। আমি অবয়বটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আকিবের অবয়ব না সেটা বুঝতে পারছি। আমি বললাম যে মানে কি? বলে যে আকিব তো ছেলে, আমি তো দেখতেছি একটা মেয়ের মতো একটা অবয়ব দাঁড়ায় আছে, সেটা তোমার বোন? বাবা এই বাবা, আমার বোন তো কত করে নিত। আমি বললাম যে আমি তখন ঘুম ভাঙানোর ট্রাই না করেও ইচ্ছা করে উঠলাম না। আমি এরপরে তোমাদের মুভমেন্টের শব্দ পাইলাম, তুমি আকিবের ইয়াসিন সূরার শব্দ পাচ্ছি, তোমরা হাঁটতেছো, চিল্লাচিল্লি করতেছো, সব শব্দ শুনলাম, কিন্তু আমি কিছু বললাম না। পরে বাবা মার কাছে কানেক্ট করলাম কিছু জিনিস, বাবা মাও কিছু ভয়েস পেয়েছে সেদিন। এইখানে ছিল রাসেল ভাই আমার বাসার ঘটনা। ওকে, আমরা নেক্সট ঘটনাটা যাব, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ডক্টর আলিফের কাছে, এবং তার কাছ থেকে তার দ্বিতীয় ঘটনাটি শুনে আসবো। রাসেল ভাই তৃতীয় ঘটনা আসলে আচ্ছা, যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে কলকাতায় আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসের 11 তারিখে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা, তো এক কথায় ভিসার মেয়াদটার জন্য কে থেকে আসা যাতে পরবর্তী সময় ভিসা পাওয়া যায়, আর সেকেন্ড অফ অল আমি কাল্লা রাস্তায় গেছিলাম। আচ্ছা, তো সেখানে যাওয়ার পরে আমার সাথে ফেসবুকে কানেক্ট হয়েছিল সুভাষিস নামে ভাইয়া, সুভাষিস, তার সাথে আমি কন্ট্যাক্ট করি যে আসতে বলি তাকে, এবং কলকাতায় তার সাথে আমার দেখা হয়, এবং তারই বাবার ঘটনা আজকে ঘটনা শেয়ার করবো। খুব ছোট না, খুব বড় না, একটা ঘটনা যেটা তার লাইফটাকে মোটামুটি চেঞ্জ করে দিয়েছে, পার্সোনাল ঘটনা, পার্সোনাল লাইফের ঘটনা। তো সুভাষিস তার বাবাকে আমার সামনেই নিয়ে আসে, এবং তার বাবা এখন এই পেশায় নাই আর কি। তো ঘটনাটা ঘটে 2003 সালে। তো সুভাষিস দ্বারা হচ্ছে এক ভাই এক বোন, তিনি কলকাতায় একটা ইউনিভার্সিটি পড়াশোনা করেন, আর তার বাবা তাদের সাথে থাকে একসাথে। তো সুভাষিস দা যখন জন্ম হয় তখন তার মা মারা যান, জন্মের দিন 2 ঘন্টা পরে মারা যান। তো এরপর থেকেই তার বাবা 2003 সালে এরপর থেকে তার বাবা এই পেশায়, এটাও অনেক আগের থেকে, প্রায় 88-89 থেকে পেশায়। তো এই পেশায় 2003 সালে এরকম ঘটনা সে ফেস করে, এবং 2008 সালের পর থেকে তিনি আর এই কাজগুলো করেন। পেশায় তিনি একজন ডোম, কারণ আছে, হ্যাঁ, পেশায় তিনি একজন ডোম। অনেকে ডোমের ঘটনা চেয়েছিলেন, এর জন্য কলকাতায় যে ডোমের ঘটনা নিয়ে আসতে হলো। তো তিনি রেগুলারলি ওনার যখন থেকে কাজ শুরু করেন আর কি,
ওই হাসপাতালে থেকে থেকে কাজগুলো করতেন। তো দিনের প্রতিদিন এতই যে লাশ আসতো, এতই যে পোস্টমর্টমে তাকে লাশের কাটাছেড়া করতে হতো এমন কিছু না, কিন্তু কাটাছেড়া করতে হতো তাকে। বিভৎস বিভৎস লাশ দেখে তিনি অভ্যস্ত। ঘটনার দিন এরকম ভাবে যে প্রতিদিন তাকে লাশ আসে সে যায় তা না, একটা মনে করেন একটা মর্জির মতো হয়ে গেছে। আমার কাছে ভালো লাগছে আজকে যাই, এরকম একটা আর কি। আর থানার কল আসতে তো কোনো কথাই নেই, যেতে হবে। তো যাই হোক, সেদিন ঘটনার দিন আর কি সকাল 8টায় একটা লাশ আছে, এবং তার আগের দিন তাকে থানায় কঠিন ডিউটি দিতে হয়েছে, থানায় থাকতে হয়েছে পুলিশের সাথে। সেদিন সকাল 8টায় একটা লাশ কেটে তিনি বিশ্রামে চলে যান। সেই হাসপাতালে একটা বিশ্রামের অবস্থা আছে। কলকাতার কোনো একটা হাসপাতালে ঘটনা বলছি না কোথায় ঘটনা। ওকে, আর যে ঘটনা বলছি তার নাম হচ্ছে অতিশঙ্কর, এবং তিনি হচ্ছে মানসিংহপুর থেকে। আচ্ছা, তো তার বাড়ি হচ্ছে মানসিংহপুর। তো তিনি সেদিন লাশ কেটে ঘুমিয়ে পড়েন, এবং বিকালবেলা আবার তার ঘুম আসে। তো তার অ্যাসোসিয়েট আছে তাকে জাগিয়ে তুলেছে। তো সবাই লাশ কাটতে পারে না, তাদের স্কিল হ্যান্ড লাগে। তো সে অনেক ধরে কাজগুলো করছে, সে লাশ কেটে অভ্যস্ত। কত বিভৎস আসলে, কত বিভৎস দরকার। আপনি বলে যে আমি আমার জীবনে, উনি তার জীবনে মানে বিভৎস থেকে বিভৎসতার লাশ কেটেছে। আচ্ছা, ছাদ থেকে পড়ে যাওয়া, ট্রেনের মাথা আলাদা হয়ে যাওয়া, বডি দ্বিখণ্ডিত হওয়া, গুলির কেস, মার্ডার কেস, ডাক্তারের সাথে অনেকটা চেনাও যায় না, এরকম চেনাও যায় না, পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে। গলে যাওয়া লাশ তো রাস্তাতে কাটার কিছু প্রয়োজন হয় না, অনেক কিছু থেকে এভিডেন্স পাই, লাস্টে ডিএনএ টেস্ট করা লাগে। যাই হোক, হোয়াটএভার, তিনি বললেন যে 8টার লাশ কাটার পরে বিকাল 5টায় একটা লাশ আসে। সেই লাশটা হচ্ছে প্রথম 8টার সুইসাইড কেস, আর 8টাটা হচ্ছে মার্ডার কেস। একসাথে 2 জনের লাশ আসে, এবং 2 জনের লাশ কাটতে হয়। তো মোটামুটি সে অনেক টায়ার্ড হয়ে গেছে। তো ডোমদের অ্যাটিটিউডের কথা আমি নাই বলি, সবাই মোটামুটি কোনোভাবে জানতেন ডোমদের অ্যাটিটিউড কিরকম হতে পারে, তাদের কাল ছিল কিরকম, চলাফেরা কিরকম, তাদের অভ্যাস কিরকম। যাই হোক, সে বিকাল 5টার পরে 2টা লাশ কাটতে কাটতে রাত 8:30 বেজে যায়, এবং তিনি একটু রেস্ট নিতে থাকেন। এই মুহূর্তে তার ভাষ্য মতো আসলে উনি বলতে থাকে যে আসলে আমি তো ঘটনা বলেছি, এটা হচ্ছে তার জীবনের কাজকর্ম শেষ করার পরে, 2008-এর পরে সে বলেছে। মনে করেন রাসেল ভাই যে বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এবং তিনি আমাকে ঘটনা বলার সময় দেখলাম যে বারবার ইতস্তত বোধ করছে আমি বিশ্বাস করছি কিনা, তার কারণে আমি এত দূর থেকে গেছি ঘটনাটা শোনার জন্য। তো যাকে সে বললো যে আচ্ছা, আমি আমার 8:30টার ঘটনা, 8:30টার দিকে চলে যাই। হঠাৎ থেকে লাশ আসে, আমাকে কল দিয়ে দৌড়ে নিয়ে আসে। ওই লাশটা আসছে, ইমিডিয়েটলি দেখতে হবে। তো আমি আমার লাশ কাটার ঘরে যাই। যাওয়ার পরে সেটা দেখি যে হোগলা দিয়ে পাঠানো লাশ, হোগলা দিয়ে পাঠানো লাশ। তো আমি হোগলাটা খুলি, তো আমার এই রুমের মধ্যে খালি ফরমালিনেরই গন্ধ। তো তার অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওই মুহূর্তে তার কেমন জানি মাথা ঘোরাতে থাকে, মানে যে আজকে যা হচ্ছে সেটা হচ্ছে তার অভ্যাসের বাইরে। আচ্ছা, তো সেই যখন হোগলাটা খুলে দেখলো যে একদম দ্বিখণ্ডিত দুই পাশে, একদম সমান হয়ে দ্বিখণ্ডিত দুইটা একটা লাশ এসছে। সেই লাশটার মাথাটা কোমরে চলে এসছে, মানে ওই হোগলাতে আস্তে আস্তে আস্তার পথে মাথাটা কোমরে চলে এসছে, কারণ মাথার আগে থেকে বডি থেকে পিছনে ছিল। তো বলে যে আমি মাথাটা তুললাম জায়গা মতো, কারণ আমাকে স্টিচ করে দিতে মাথাটা বডির সাথে, এটাকে জোড়া দিতে হবে, একটা পজিশনে নিয়ে দিতে হবে যার লাশ। তো আমি মাথাটা উঠানোর পর দেখি যে আমার মেয়ের মাথা, নিজের মেয়ের। বড় মানুষ। বলে যে মাথাটাও আমার হাত থেকে পড়ে যায়, আমিও মেঝেতে পড়ে যাই। মেঝেতে এমন ভাবে পড়ি আর কিছুই না। আমার ঘুম ভাঙে, তার ঘুম ভাঙে, সবাই ডাকে ঘুম থেকে ওঠে। 4টা অ্যাসোসিয়েট আছে ওই সময়, ওর মধ্যে ডাক্তারও প্রেজেন্ট ছিল। তো বলে যে আমি আমার মেয়েকে কালকে রাত্রে কাটার সময় দেখছি। তো তারা সবাই, তুমি অজ্ঞান হয়ে গেলে কিভাবে, তুমি এতদিন ধরে কাজ করো, 10-12 বছর তোমার অভিজ্ঞতা, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে কিভাবে? বলে যে আমি আমার মেয়েকে দেখলাম। বলে যে পুরুষ লাশ, তুমি কিভাবে তোমার মেয়েকে দেখলে, এটা কিভাবে সম্ভব? বলেন না, আমি আমার মেয়েকে দেখলাম, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। উনি আর ডিউটি করলেন না, বাসায় চলে গেলেন, মেয়ের খোঁজ নিলেন, মেয়ে সেফ আছে কিনা। আচ্ছা, দেখলাম না, মেয়ে সেফ আছে, সবকিছু নর্মাল, মেয়েও ভালো আছে, ছেলেও ভালো আছে। তো তার মেয়ে ম্যারিড, তখন তার মেয়ে হচ্ছে বড়, তার ছেলে হচ্ছে ছোট। তো তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। তো সে বললো যে আমার মেয়ে সুস্থ আছে, আমি এটাতে খুশি। আমি পরের দিন আবার চাকরিতে যাই, আবার একটা লাশ আসে। তো আগের দিন যে আমি এতক্ষণ যে ডিসক্রিপশন দিলাম, 4টা লাশ এসছে, যে কখন আমি একদিনে 4টা লাশে কাজ করি। দিস দ্য ফার্স্ট টাইম আমি একদিনে 4টা লাশে কাজ করি। সেকেন্ড ডেতে আমি সারাদিন বসেছিলাম, সারাদিন হসপিটালে এসে কথাবার্তা বলে লাস্ট মোমেন্টে একটা লাশ আসে, ট্রেনে কাটার লাশ। তো আমি লাশটা কাটতে গেলাম, এত বিভৎসতার লাশ দেখেছি, এটা তো কিছুই না। দেখলাম পুরো বডিটাই নর্মাল, মানুষটার কিছুই হয় না, আমি তো ট্রেনে কাটা করেছে। কিন্তু আমার মেয়ের সাথে আবার মিলে যাচ্ছে। ওকে, তিনি দূরে চলে যাচ্ছে, তিনি লাশ থেকে দূরে চলে যাচ্ছে, পারলো না কাজ করতে। তৃতীয় দিন আসল ভাই আবারও সে বাসায় যে করবো না, আমি নর্মাল ঠিক আছে, ভালো আছে। আবারও তৃতীয় দিন সে এটা আর নিতে পারে না দেখে সে ওই দিন আর কাজে আসলো না।
ফোর্থ ডে ওই দিন আরেকটা ইম্পর্টেন্ট ডেড বডি আসে এবং এটাকে ইমিডিয়েটলি পোস্টমর্টম করতে হবে, এরকম কাগজপত্র চলে আসছে। ওতে সে ওখানে যায় এবং তার সাথে আরো 3-4 জন বোম লাগে সেদিন, যে ভাই আমি একা কাজ করতে পারবো না, তোর আমার সাথে থাক, আমি শক্তি পাচ্ছি না, সাহস পাচ্ছি না, ব্লাড প্রেশার হাই হয়ে যায় এবং সে বলে যে ওই দিন থেকে সে চোখে খুব ব্লাড দেখতে থাকে, প্রপারলি দেখতে পাচ্ছে না, এরকম অবস্থা। সেদিন সেই লাশটা আসে, ছাদ থেকে পড়ার লাশ, 5তলা থেকে পড়ে সবার সামনে সেদিন সেই জায়গায় মানে ওইখানকার এলাকায় সবার সামনে মানে দেখিয়ে মেয়েটা লাশ মানে একটা মেয়ে সুইসাইড করে আর কি। আচ্ছা। তো সেই লাশটা পোস্টমর্টম দিয়ে করতে যে সেটা তার মেয়ের মতো খুব অবিকল চেহারা। আবারও থার্ড টাইম হলো বোধহয়। থার্ড টাইম হলো এবং সে বললো যে না, এই চাকরি করা সম্ভব নয়, আমি প্রতিবার আমি আমার মেয়ের চেহারা দেখছি, এরকম যদি হয় তাহলে আমার তো এখন না খেয়েই মরতে হবে, আসলে অন্য কাজ করতে হবে, ঠেলা গাড়ি চালানো, রিক্সা চালানো ছাড়া কোনো উপায় নেই, কারণ আমি এই কাজ আর করতে পারবো না, বারবার আমার ফ্যামিলি মেম্বার আমার কাজের মাঝখানে চলে আসছে, আর আমি যে কাজ করি সেটা তো ভালো কাজ না। রাইট। সে বাসায় গেল, সবাইকে শেয়ার করলো, ঠিক পরের দিন রাসেল ভাই একটা রোড অ্যাক্সিডেন্টে তার মেয়েটা মারা গেল। আচ্ছা। এবং শ্বশুর বাড়ি মানে মেয়ের শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়ি আসবার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে মানে একদম এই ঘটনার সাথে তো এটা তার মানে মিলে যাচ্ছে এখন। মিলে যাচ্ছে, মানে কি মানে তার লাইফের সাথেই মিলে গেছে, তার একদম। পার্সোনাল লাইফের সাথে মিলে গেছে যে একদম। তার মেয়েটা তার 4 দিন সে 3 দিন এরকম দেখলো মেয়েটা, মানে তার প্রফেশনের সাথে তার মেয়ের চেহারা চলে আসে, পরদিন তার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল এবং মেয়ে মারা গেছে কি মেয়ে ট্রেস আউট করতে পারে না চেহারা দিয়ে, খালি শাড়ি দিয়ে ট্রেস আউট করতে পেরেছে যে তুমি থেতলে গেছে বডি। মেয়ের বাসার সামনে বসেছিল এবং মুখোমুখি সংঘর্ষে বা অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি মেয়েটা। এবং কয়েকদিন ধরে যেরকম দেখছিল এবং যে এটাই এটার সাথে কেমন এটার সাথে একটা ম্যাচ করেছে যে- Match করেছে, হ্যাঁ। যে তার লাইফের পার্সোনালি যে তার মেয়ে হয়তো বা দেখা Right. দিচ্ছিল বা এরকম কিছু খারাপ তার সাথে ঘটবে, এরকম একটা আভাস হয়তো বা কোনোভাবে না কোনোভাবে, উপর হ্যাঁ। তাকে দিয়েছে। যাই হোক, সামহাও এটা সে কাটিয়ে উঠতে পারার পর সে একদিন 7 মনে করেন 10-12 দিন পর সৎকারের পর সেদিন কাজে গেছে। রাসেল ভাইয়ের পর থেকে তার কোনো সমস্যা হচ্ছে না, 2 বছর থেকে 2 বছর লাস্ট 2008 পর্যন্ত সে কেটেছে, এরপরে সে পার্মানেন্টলি রিটায়ারমেন্টে চলে যায়। ওই ঘটনার পরে কিন্তু মেয়ের সৎকারের পরে কিন্তু সে রাসেল ভাই কোনো কিছু দেখে নাই, কোনোদিন কিছু দেখা না। নাই। তার মানে এটা হয়তো একটা ব্যাপার ছিল, তাকে হয়তো সতর্ক বা জানানো বা ইনফর্ম করতে সে চেয়েছিল একটা হয়তো। হিন্ট পেয়েছে, কিছু Hint একটা পেয়েছে, সেটাই ঘটতে সেটাই যাচ্ছে। সেটাই আমারও তাই মনে হয় এবং খুবই অদ্ভুত এবং ঘটনা। আমাকে বলেছে যে বাবা তুমি এটা বুঝবে না, আমাকে এইভাবে বলছে, বাবা তুমি এটা বুঝবে না, আমার মেয়ে গেছে তো, হ্যাঁ, আমি হ্যাঁ। মেয়েকে দেখেছি, আমি মেয়ের মাথা ধরেছি। কি অদ্ভুত ব্যাপার, মানে এটা ভাবাও যায় না। আমি শোনার পর খুব খারাপ লেগেছে এবং উনি- মানে এই গল্পটা শোনা হচ্ছে একজন বাবার কাছ থেকে। বাবার কাছে। উনি সামনাসামনি আমাকে বলে যে আমি জানি আমি ইতস্তত বোধ করছি, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার 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 ছেলে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসছে, আমি অবশ্যই আপনাকে ঘটনাটা শেয়ার করবো। হুম। এবং অনেকেই বিশ্বাস করেনি আমার ঘটনাটা, আচ্ছা। অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আমি আমার এই চাকরি জীবনে কখনো কাউকে এই ঘটনা শেয়ার করিনি। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যাঁ রাসেল ভাই, আপনার কথা মতো পটুয়াখালীতে গিয়েছিলাম আমি। তো প্রথম যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ভাগ্নের ফ্রেন্ডের চাচা আর কি। তো অনেক দিন আগে, তো তার বয়স যখন 13 বছর ছিল, তো আমার ভাগ্নের ফ্রেন্ড হচ্ছে, আমার ভাগ্নের নাম হচ্ছে আনান। তো ওর ফ্রেন্ডের চাচা বয়স যখন 13 বছর, তখনই আপনার ওর বাবা খুব প্রেশারাইজ করে